সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 881তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ছেলে মোহাম্মদ শাখায়েত হোসেনের জীবনের হৃদয় কাঁপানো এক পারিবারিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে একই নারী, রাতে বউ আর দিনে মা। রাতের আঁধারে বউ আর দিনের আলোতে মা, একই নারী একই পরিবারের। দেখেন, এই গল্পটা আসলে আমি প্রচার করতে চাই না, কারণ গল্পটা প্রচার করার পরে হয়তো শাখায়েত ভাইয়ের জীবনে অনেক সমস্যা হতে পারে, যার জন্য আমি গল্পটা নিতে চাই নাই। কিন্তু তারপরেও তিনি আমাকে বললো যে আপন ভাই, এই বিষয়গুলো আমি আর ক্যারি করতে পারতেছি না, আমি ভীষণ হাঁপিয়ে উঠেছি। গল্পটা প্রচার না করলে হয়তো যে কোনো সময় আমি আত্মহত্যাও করতে পারি। তারপরেও যাতে ওনার বাস্তব জীবনে ওনার কোনো সমস্যা না হয়, যার জন্য আমি গল্পের নাম, ঠিকানা এবং লোকেশান এই জিনিসগুলো হাইড করে গল্পটা প্রচার করছি। গল্পটা থেকে আপনারা পারিবারিক যারা বয়স্ক মানুষ আছেন, যাদের বিয়ের বয়সী ছেলে থাকার পরেও আপনারা বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছেন বা বিয়ে করার জন্য ভীমরতি আপনাদের মাথায় চেপে বসেছে, তারা এই গল্পটা শোনেন। কারণ বাস্তব জীবনে একটা বাবা যে বৃদ্ধ বয়সে বিয়ে করার পর কতটা বিপদে পড়তে পারে, রংপুরের ভাই শাখায়েত হোসেনের জীবনের গল্পটা শুনে আপনি স্পষ্ট বুঝতে পারবেন। এই গল্পটা এক রহস্যময় বাস্তব জীবনের গল্প। গল্পের প্রতিটা বাঁকে বাঁকে লুকিয়ে আছে এক বড় বড় রহস্য। শেষ পর্যন্ত গল্পটা শোনার পরে আপনি চমকে উঠবেন, বিশ্বাস করতে পারবেন না যে একই পরিবারে এমন ঘটনাগুলো ঘটছে, আর যা পুরো গ্রামের কোনো মানুষই জানে না। শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে রংপুরের ভাই শাখায়েত হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাখায়েত হোসেন, আমার বাড়ি রংপুর। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দুইটা মা সহ আমার প্রায় 7 জন ভাই বোন, আমি সহ টোটাল 8 জন। রংপুর শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলাগড়া কোনো এক একান্নবর্তী পরিবারে আমাদের পরিবারটা এক উচ্চবিত্ত পরিবার। আমার যিনি বাবা, তিনি পেশায় একজন কৃষক। যদিও তিনি কৃষক হয়ে থাকে, তার এত বেশি জায়গা সম্পত্তি আমাদের এলাকাতে, এক কথায় তাকে রাজা বলা চলে। তিনি আমাদের অত্র এলাকার একজন রাজা। একজন রাজারও অত বেশি সয় সম্পত্তি থাকে না আমার ওই বৃদ্ধ বাপের যত সয় সম্পত্তি থাকে। আমি যখন একটু একটু করে বড় হই, দুনিয়াদারি সম্বন্ধে বুঝতে শিখি, তখন আমি দেখি যে আমি যাকে বাবা করে ডাকবো, তিনি আমার দাদার বয়সী একজন লোক। তার বয়স অনেক হয়ে গেছে, কিন্তু তারপরেও তিনি নাকি আমার বাবা। আমি এও বুঝতে পারি, এও শুনতে পারি আমার মায়ের মুখে যে আমার জন্ম হবার পরে আমার বাবা নাকি ছিল অন্য কোনো একজন মানুষ আমার বাবা ছিল। এবং সেই লোকটা আমার মাকে বিয়ে করার পরে আমি যখন দুনিয়াতে আসি, আমি দুনিয়াতে আসার পরে আমার ওই হতভাগা বাবা আমাকে ঠিকমতো খাবার খাওয়াইতে পারতেছিল না, আমার মাকে ভরণ পোষণ দিতে পারতেছিল না। এই সুযোগে কাগজে বানানো ওই টাকাকে পুঁজি করে আমার ওই বর্তমান কথিত বাবা আমার ওই বাবার কাছ থেকে, আমার জন্মদাতা পিতার কাছ থেকে আমার মাকে আর আমাকে কেড়ে নিয়ে আসে টাকা দিয়ে আমাকে আর আমার মাকে আমার ওই বাবার কাছ থেকে নিয়ে আসে। এবং নিয়ে আসার পরে তিনি সম্পূর্ণ টাকার গরমে আমার মাকে তৃতীয় বিয়ে করে। আমার মাকে বিয়ে করার আগেও তার আরও 2টা বউ থাকে। আমার মা হচ্ছে তার 3 নম্বর বউ। তো 3 নম্বর বউ আমার মা দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। ওনার আগে যে 2টা বউ আছে, ওই 2টা বউয়ের চেয়ে আমার মা রূপে গুণে অনেক বেশি সুন্দরী। এক কথায় বলা চলে, তিনি আমার বাবা, আমার ওই বৃদ্ধ বাবা হেঁটে হেঁটে বলতো যে আমার মাকে নাকি শখ করে বিয়ে করেছে, আমার মা নাকি তার শখের বউ। এরকম করে ছোটোবেলা থেকে আমার দিনগুলো কাটে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, একটা সময় আমি শৈশব পেরিয়ে কৈশোরে যাই। আমি কৈশোরে গেলেও আমার বাবাকে আমি ঠিক জন্মের পরে যেরকমভাবে দেখতে পাই, আমার বাবা ঠিক তেরকমই আছে। আমার বাবার চেহারার এক বিন্দু পরিমাণ পরিবর্তন হয়নি। আমার বয়স যখন প্রায় 8 থেকে 9 বছরের কাছাকাছি, আমি তখনও অবাক হয়ে যাইতাম। আমার বাবা কখনো ঘরের ভাত খেত না, আমি কখনো আমার বাবাকে ভাত খেতে দেখি নাই। আমার বাবা ছাগলের মতো শুধুমাত্র গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খাইতো।
আমাদের বাড়ির ভিতরে আমার বাবা অনেকগুলো গাছের চারা রোপণ করে এবং ওই গাছের চারার বিভিন্ন রকমের পাতা আমার বাবা নিয়ে এগুলো কচলিয়ে কচলিয়ে আমার বাবা শুধু খাইতো। কখনোই আমার বাবাকে আমি ভাত খেতে দেখি নাই। ফ্রেশ ফল ফ্রুট আর এছাড়া শুধুমাত্র গাছের পাতা লতা এগুলো খেয়ে আমার বাবা জীবনযাপন করতো। আমার মাও একই কথা বলে, আমার বাবাকে প্রথম দিনই যেরকম দেখেছিল আজ এত বছর পেরিয়ে যাওয়ার পরেও নাকি আমার বাবা দেখতে ঠিক একই রকম আছে। আমার অনেকগুলো বড় ভাই বোন আছে এবং আমার 2টা সৎ মাও আছে। আমি অন্য পরিবারের সন্তান হওয়ার পরেও আমার ওই সৎমাগুলো আমার বাবা আমাকে মোটামুটি অনেকটাই আদর করে এবং আমাকে আমাদের এলাকারই একটা স্কুলে ভর্তি করায়। ছোটোবেলা থেকে আমার পড়াশোনার প্রতি মোটামুটি অনেকটাই মেধা ছিল। মেধা ভালো থাকার কারণে আমি আমাদের ওই এলাকার একটা স্কুল থেকে খুব ভালোভাবে পড়াশোনা করে প্রাইমারি স্কুলের গণ্ডি পার করি। প্রাইমারি স্কুলের গণ্ডি পার করে আমি তখন হাই স্কুলে উঠি। হাই স্কুলে ওঠার পরেও আমার ওই বৃদ্ধ বাবা আমার মাকে বিয়ে করার পরে আমার মায়ের গর্ভে কিন্তু আর কোনো সন্তানাদি হয় নাই এবং আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার ওই বাবা, যিনি আমার জন্মদাতা পিতা, তিনি অনেকবার ছোটোবেলায় আসে, কিন্তু আমার বাবা তার লাঠিয়াল বাহিনীদেরকে দিয়ে, তার ওই কৃষকদেরকে দিয়ে আমার বাবা আমার ওই জন্মদাতা পিতাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমার বাবার টাকার ক্ষমতা ছিল না বলে আমার মাকে আর আমাকে আমার ওই কথিত বাবার কাছ থেকে নিয়ে যেতে পারেনি। যাই হোক, এরকম করে শৈশবের দিনগুলো পার হতে থাকে। একটা পর্যায়ে আমি তখন আমাদের এলাকারই ক্লাস 6-এ ভর্তি হই একটা স্কুলে। আমি ছোটোবেলা থেকে পড়াশোনার প্রতি যথেষ্ট পরিমাণের মেধাবী ছিলাম। অত্র এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে অনেক ভালোবাসতো এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সবাই আমাকে অনেক আদর করতো, যত্ন করতো, ভালোবাসতো। আমার যখন জন্ম নিবন্ধনের কাগজ করা হয়, জন্ম নিবন্ধনের কাগজে আমার বাবার নাম লেখা হয় মনসুর আলী। মনসুর আলী হচ্ছে আমার সৎ বাবা। আমার মা সেকেন্ডলি যে বৃদ্ধ লোকটার কাছে বিয়ে বসে, ইনি ছিলেন মনসুর আলী। এবং মনসুর আলীর কাছে আমার মা বিয়ে বসার পরে আমার জন্ম নিবন্ধনের কাগজেও আমার জন্মদাতা পিতার নাম না বসে যায় মনসুর আলীর নাম। যাই হোক, মনসুর আলীর সন্তান হিসাবে আমি তখন অল্প অল্প করে বড় হচ্ছি। এরকম করেই সময়গুলো কাটতেছে। একটা পর্যায়ে আমি তখন এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেজাল্টে এসএসসি পাস করলাম। আমার বেসের বা ওই সময়টাতে পুরো গ্রামে 2-1জনও এসএসসি পরীক্ষাতে পাওয়া যেত না। ওই সময় পড়াশোনার মাত্রা খুবই কম ছিল, মানুষ পড়াশোনা করতো না বললেই চলে। আর বিশেষ করে আমাদের ওই এলাকাটা বরাবরের মতো এক নিম্নবিত্ত এলাকা ছিল। এখানকার প্রায় 90% মানুষই কৃষিকাজ করত। পড়াশোনার প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না, যার জন্য আশেপাশের আরও 5-6টা গ্রাম মিলিয়ে আমি একজনই ছিলাম এসএসসি পরীক্ষার্থী। এবং এসএসসি পাস করার পরে বিশ্বাস করবেন কি না জানি না, দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে আমাকে দেখার জন্য। আমি এসএসসি পাস করেছি, আমাকে দেখার জন্য মানুষজন আসে। মানুষরা মিষ্টি কিনে আমাকে দেখার জন্য আসতো, এমন একটা অবস্থা। যাই হোক, আমি এসএসসি পাস করার পরে আমার আম্মুর শারীরিক অবস্থা তখন অনেকটাই অবনতি ঘটে। আমার মা আগের মতো আর খুব বেশি একটা কাজ করতে পারে না। আমার মা কেমন জানি অনেকটা হাঁপিয়ে ওঠে। কাজ করতে গেলে আমার মায়ের কাজ করতে ভালো লাগে না, আর বিশেষ করে আমার মায়ের স্বাস্থ্য অনেকটাই বেড়ে যায়। আমার যে 2টা সৎমা আছে, আমার সৎমাগুলো কখনোই আমার মায়ের দিকে ফিরেও তাকাইতো না। আমার সৎ ভাই বোন অনেকগুলো আছে, তারাও কখনো আমার আম্মার কোনো কথাই শুনতো না। তখন দেখা যায় যে আমি আমার আম্মার জন্য রান্নাবান্না করতাম এবং রান্নাবান্না করে আমি আমার মাকে খাওয়াইতাম। তখন পর্যন্ত কিন্তু মনসুর আলী, মানে আমার ওই সৎ বাবা, একেবারে টাগরা জোয়ান বললেই চলে। উনি বৃদ্ধ, কিন্তু উনি যে বৃদ্ধ এটা বুঝেই যায় না। আমি জন্মের পর থেকে যেরকম করে ওনাকে দেখে আসছি, উনি এখনও ঠিক সেরকমই আছে। এক বিন্দু পরিমাণের পরিবর্তন হয়নি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার ওই সৎ বাবা, আমি দেখি যে 2 থেকে 3 ঘন্টা উনি ব্যায়াম করে এবং পুরো গ্রামেতে উনি ব্যায়াম করে। এলাকার সবচেয়ে শক্তিশালী পুরুষ হিসাবে তিনি পরিচিত। তো যাই হোক, ক্লাস 9-এ ওঠার পরে যখন আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যখন আমার আম্মা অসুস্থ হয়ে পড়ে, আমার আম্মাকে দেখাশোনা করার মতো কেউ থাকে না। কিন্তু আমার ওই বাড়ির পাশে একটা কলেজ আছে আমাদের এলাকাতে, আমি ওই কলেজে তখন ভর্তি হই এবং ওই কলেজে ভর্তি হয়ে কলেজে পড়াশোনা করি। এক পর্যায়ে আমার এক দূর সম্পর্কের খালা, আমার আম্মার চাচাতো বোন, যার নাম হচ্ছে নাজমা খালা, তখন নাজমা খালা আমাদের ওই কলেজে ভর্তি হয়। তো কলেজে ভর্তি হওয়ার পরে নাজমা খালার থাকার কোনো জায়গা ছিল না। থাকার জায়গা না থাকার কারণে আমার আম্মা নাজমা খালাম্মাকে প্রস্তাব দিল যে তুই একটা কাজ কর, যেহেতু তোর থাকার কোনো জায়গা নেই, তুই আমার বাড়িতেই থাক। আমার বাড়িতে থাকলে দেখা যায় আমার একটু সুবিধা হলো, আমার ঘরে আমি একাই থাকি আর আমার রান্নাবান্না নিয়ে আমি অনেক সমস্যার মধ্যে থাকি। আমার ছেলেটা আমার রান্নাবান্না করে দেয়, খুব ঝামেলার মধ্যে আছি। তুই যদি বোন আমার সাথে থাকিস তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। এইটা যে তুই আমাকে মাঝে মাঝে রান্নাবান্না করে দিলি,
এটা আমার জন্য খুব একটা ভালো হয়। এই কথা আমার খালামণিকে আমার মা বলে। আমার মা বলার পরে খালামণি তখন আমার আম্মুর কথা শোনে। আমার আম্মুকে খালামণি অনেক মানত। মানার পরে খালাম্মা তখন আমার সাথে আমরা একই কলেজে ভর্তি হই। একই কলেজে ভর্তি হয়ে খালাম্মা তখন আমাদের বাড়িতে চলে আসে। পার্মানেন্টলি ওনার কাপড়-চোপড় যা আছে সব কিছু নিয়ে তিনি আমাদের বাড়িতে চলে আসে এবং আমাদের বাড়িতে আসার পরে যেহেতু আমরা একই কলেজে পড়াশোনা করতাম, আমরা একসাথেই কলেজে যাইতাম এবং কলেজ থেকে একসাথেই বাড়িতে ফিরতাম। এভাবে কলেজে যাওয়া আসার মধ্যে খালাম্মার সাথে মোটামুটি আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়। আমি যখন কলেজে যাই তখন খালাম্মা আমাকে বলে যে, "আমরা কলেজে গেলে তুই আমাকে খালাম্মা বলে ডাকিস না, আমার অনেক লজ্জা লাগে। তুই আমাকে খালাম্মা না ডেকে তুই আমাকে আপু বলে ডাকিস, অথবা তুই আমার নাম ধরে ডাকিস।" আমি তখন বললাম যে, "এটা আমার কাছে কেমন লাগে? আপনি আমার আম্মার চাচাতো বোন, আমি আপনাকে কেমন করে নাম ধরে ডাকি? এটা তো আমার কাছে ভালো লাগে না।" উনি আমাকে বলে যে, "না, আমরা তো যখন কলেজে পড়াশোনা করি তখন তো আমরা একজন আরেকজনের ক্লাসমেট, আমরা সমবয়সী। সুতরাং সমবয়সী ক্লাসমেটদেরকে কখনো আন্টি, আঙ্কেল এরকম করে ডাকলে আমার শুনতে অনেক খারাপ লাগে। ভালো না তুই আমাকে আমার নাম ধরেই ডাকিস।" যাই হোক, এরপরে যখন কলেজে যেতাম, কলেজে গেলে আমি তখন ওই নাজমা খালাম্মাকে নাম ধরেই ডাকতাম, নাজমা বলে ডাকতাম এবং বাড়িতে আসার পরে তখন খালাম্মায় ডাকতাম। এরকম করে সময়গুলো আস্তে আস্তে করে কাটতে থাকে। সময়গুলো সামনের দিকে পার হতে হতে একটা পর্যায়ে ওই নাজমার প্রতি আমার এক ধরনের ভালো লাগা কাজ করতে শুরু হয়। আমি আসলে জানি না এই ভালো লাগাটা কেন শুরু হয়। আমরা একসাথে কলেজে যাই, কলেজ থেকে একসাথে আসি, বিকেলবেলা দুজনে একসাথে মাঠে খেলতে যাই এবং সব কিছু মিলিয়ে আমরা একজন আরেকজনের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়। যেহেতু সবসময় একই সাথে থাকি সেজন্যই সম্ভবত তার প্রতি আমার এক অন্যরকম ভালোবাসা জন্মে গেছে। আমার তারে কেমন জানি একটু একটু করে ভালো লাগতে শুরু হয়। যেখানেই যাই তার সাথে যাই, তার সাথে মিশে, তার সাথে খাওয়া দাওয়া করি, তার সাথেই সব কিছু করতে করতে আমার দৃষ্টিতে কেমন জানি তাকে ভালো লাগতে শুরু হয়। কিন্তু সম্পর্কে তো তিনি হয় আমার খালা। তো সম্পর্কে যেহেতু খালা হয়, আমি তো আর তাকে প্রেমের প্রস্তাব দিতেও পারি না বা তার সাথে আমি কোনো প্রেম ভালোবাসায় জড়াতেও পারি না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমাদের কলেজের ভিতরে অনেকগুলো মেয়ে আছে। আমার খালাম্মা ছাড়াও, নাজমা ছাড়াও আরও অনেকগুলো মেয়ে আছে। এরই মাঝে একটা মেয়ে একদিন আমাকে বলতেছে যে, "শাখায়েত, তুই তো একটা মারাত্মক ভুল করে ফেলছিস।" আমাকে এরকম করে বলে। আমি তখন বললাম যে, "কীরকম ভুল করলাম?" আমাকে বলে, "দেখ, নাজমা তোকে অনেক পছন্দ করে। আমাদের কাছে বলে যে তোরা নাকি তোরে নাকি তার অনেক ভালো লাগে, কিন্তু শুধুমাত্র তার বোনের ছেলের জন্য তোরে প্রস্তাবটা দিতে পারে না।" এই কথাটা যখন আমি শুনতে পাই আমি তখন অনেকটাই অবাক হয়ে যাই। আসলে আমার দিক থেকেও তো ঠিক একই রকম। আমিও নাজমাকে অনেকটাই পছন্দ করি, কিন্তু আমার খালাম্মা বলে আমি তাকে প্রস্তাব দিতে পারি না। তো সেজন্য আমারও অনেকটাই ভালো লাগলো মেয়েটার মুখে কথাটা শোনার পর যে নাজমা আমাকে পছন্দ করে। যাই হোক, এরপর থেকে আমাদের দুজনের মাঝে একটু একটু করে চোখাচোখি চলতে থাকে। চোখাচোখি চলতে চলতে একদিন চন্দ্রিমা রাত, আকাশে একেবারে ঝলমলে খুব বড় একটা চাঁদ উঠেছে। আমার তখন রাতের বেলায় ঘুম আসতেছিল না। রাত প্রায় 10টা থেকে 10:30 বাজে। জানালা যখন খুলে দিলাম, ঝলমলের ওই চাঁদের আলো তখন আমার ঘরের ভিতরে এসে পড়তেছিল। আমার তখন অনেকটাই ভালো লাগলো। আমি তখন দরজা খুলে আমি তখন বাইরে গিয়ে বসলাম। চাঁদের আলোতে বসে থাকলাম। আমার কাছে খুব ভালো লাগলো। আমি আবার খুব বেশি একটা ভালো বাঁশি বাজাইতে পারি। তো মেলা থেকে বাঁশি কিনেছিলাম। আমি তখন ঘর থেকে বাঁশিটা নিয়ে এসে বাঁশিটাতে ফুঁ দিলাম। তো বাঁশিটাকে ফুঁ দিলাম। রাখাল বাঁশি একটা গান ওই সময় অনেক ভালোবাসতো এলাকাতে। তো রাখাল বাঁশি ওই গানটা আমি তখন বাঁশির শুরুতে উঠাইলাম এবং বাঁশি বাজাইতে বাজাইতে একটা পর্যায়ে অনেক রাত হয়ে গেল। রাত যখন মধ্যরাত পেরিয়ে গেল তখন আমি বাঁশি বাজানো বন্ধ করে ঘরে ঘুমাইতে গেলাম। ঘুম থেকে সকালে উঠেই দেখি যে আমার খালাম্মা নাজমা রেডি হয়ে আছে কলেজে যাওয়ার জন্য। আমিও তখন বরাবর মতো তার সাথে রেডি হলাম কলেজে যাব এবং কলেজে যাওয়ার পথে নাজমা তখন আমাকে জিজ্ঞেস করে যে, "শাখায়েত, তুমি এত সুন্দর ভালো বাঁশি বাজাইতে পারো, বিশ্বাস করো তোমার বাঁশির শব্দে আমার কালকে সারাটা রাত ঘুম আসে নাই।" আমি তখন তার কথা শুনে শুনে মুচকে মুচকে হাসতেছি। একটু একটু করে সামনের দিকে যেতে যেতে নাজমা একটা সময় আমাকে বলেই বসে যে, "যদি তুমি আমার বোনের ছেলে না হইতা তবে এমন বাঁশিওয়ালাকে আমি আমার ঘরের স্বামী বানিয়ে ছাড়তাম।" কথাটা শোনার পরে আমি তার মুখের দিকে তাকিয়ে বললাম, "আমি তো আসলে সত্যিকার অর্থে আপনার সাথে তেমন কোনো রক্তের সম্পর্ক নাই। আপনি চাইলেই তো আমাকে বিয়েও করতে পারেন, কারণ আপনি আমার মায়ের চাচাতো বোন। সুতরাং আপনার সাথে আমার ব্লাডের তেমন কোনো সম্পর্ক নাই।" উনি আমাকে বলে যে, "না, এটা তো আসলে সমাজের মানুষ ভালো চোখে দেখবে না বা এটা ভালো হবেও না। তো আমার আসলেই তোমাকে অনেক পছন্দ হয়। তুমি দেখতে শুনতে যেমনটা, আমি ঠিক এমনটাই একটা স্বামী আমার জন্য খুঁজতেছিলাম।" এরকম করে সময়গুলো কাটতে থাকে। দিন 2 দিন 3 দিন কাটতে কাটতে একদিন নাজমা আমাকে কোনো কিছু না বলে আমাদের কলেজের একটা মেয়েকে দিয়ে আমার কাছে একটা পত্র লিখে পাঠায়।
যখন আমার কাছে একটা পত্র লেখে, ওই পত্রের ভিতরে আমি দেখতে পাই যে সে তার মনের মাদুলি মিশিয়ে তার বুকের ভিতর জমে থাকা সমস্ত ভালোবাসার কথাগুলো পত্র মিতালির মাধ্যমে আমার কাছে লিখে পাঠায়। এরপরে আমি চিঠিটা পড়ি। যদিও আমরা একই ঘরে থাকতাম, কিন্তু তারপরেও ওই চিঠিটা হাতে পাওয়ার পরে আমার কাছে খুব লজ্জা লাগতে শুরু করে। দেখেন, আমরা একই ঘরে থাকি, একই কলেজে পড়ি, তারপরেও আমি চিঠির ওই উত্তরটা ওই মেয়েটাকে দিই, যে মেয়ে আমাকে চিঠিটা দিয়েছিল নাজমার কাছ থেকে নিয়ে। চিঠির উত্তরটা মেয়েটাকে দেওয়ার পরে এই মেয়েটা তখন নাজমাকে চিঠি দেয়, নাজমা আবার আমাকে উত্তর দেয়। এরকম করে চিঠিপত্র আদান প্রদান করতাম, একই সাথে কলেজে যাইতাম, আবার কলেজ থেকেও একসাথেই ফিরতাম। কিন্তু কখনও ওই চিঠির বিষয়ে কেউ কারোর সাথে কথা বলতাম না, কারণ তখনকার ভালোবাসাগুলো না এক ভিন্ন রকম ভালোবাসা ছিল। বর্তমানে আজকে ভালোবাসি বলে কালকে ডেটিংয়ে চলে যায়, এরপরের দিনে বিয়ে বা অন্য কিছু। কিন্তু আমাদের সময়কার ভালোবাসাগুলো ছিল এক ভিন্ন রকম ভালোবাসা। ভালোবাসার মানুষকে একটা নজর দেখার জন্য মাইলের পর মাইল সাইকেল চালিয়ে আমরা যেতাম। প্রিয় মানুষটাকে এক পলক দেখলে মনে হয় পৃথিবীর সমমান শান্তি বুকের ভিতর অনুভব করতাম। আজকাল সে ভালোবাসাগুলো দেখাই যায় না। ভালোবাসার মানুষের চিঠি পড়ার জন্য আমরা গাছের উপরে উঠে বা নির্জন কোনো জায়গায় চিঠি খোলার আগে চিঠিতে কয়েকটা চুমু দিয়ে তারপরে চিঠি পড়া শুরু করতাম। এত সুন্দর চিঠির ভাষা ছিল, যা বর্তমান সময়ে নাই বললেই চলে। চিঠির ভাষায় মধুর হয়ে যেতাম। এভাবেই চিঠিগুলো পড়তে পড়তে এভাবে আমাদের চিঠিপত্রের মাধ্যমে দুজনের সাথে প্রেম ভালোবাসা হয়ে যায়। অ্যান্ড এমন করেই খালাম্মা তখন নাজমা তখন আমাকে একদিন বলতেছিল যে ও আর কলেজে পড়বে না, এখান থেকে ও চলে যাবে। হঠাৎ করে কথাটা শোনার পরে আমি খুব অবাক হয়ে গেলাম। আমি বললাম, এটা কী ধরনের কথা? এখান থেকে চলে যাওয়া তুমি তো এখান থেকে চলে যাবা, তার কারণটা কি? ও আমাকে বলে, আমাদের এলাকাতে আমার একটা চাকরি হয়েছে, আমি ওই চাকরিটা করব আর পড়াশোনা করব না। বাপ মাই বলছে আমার জন্য ছেলে দেখে বিয়ে দিয়ে দিবে। কথাটা যখন আমাকে বললো, আমি জানি এই কথাগুলো শুনতে হয়তো অনেকের কাছে অন্যরকম মনে হতে পারে, কারণ বর্তমান সময়ে আর তখনকার ভালোবাসার মাঝে অনেক বেশি তফাৎ ছিল। এই জন্যই আমি তখন বললাম যে তুমি যে চিঠি লেখো একটা ছেলের কাছে, ওই ছেলেটা তো তোমাকে ভালোবাসে। ও আমাকে বলে, আমি তো ছেলেটাকে ভালোবাসি। আমি বললাম, তো এই ছেলেটার কি হবে? এই ছেলেটা তো এই কলেজেই পড়ে, যাকে ছেড়ে তুমি চলে যাবা, তুমি চলে গেলে ছেলেটা বাঁচবে কেমন করে? ও তখন আমার দিকে না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছে, কি করব? ওই ছেলেটা তো কোনোদিন আমার হাত ধরে আমাকে ঘরের বধূ বানাতে পারবে না, কারণ তার অনেক সংকোচ, তার অনেক লজ্জা, সে তো সম্পর্কে আমার বোনের ছেলে হয়। আমি তখন বললাম, প্রেম ভালোবাসা কোনো বাধা মানে না। ভালোবাসা যদি অটুট হয়ে থাকে, তাহলে এই ভালোবাসার সমস্ত বাধাকে অতিক্রম করে একজন আরেকজনের হয়ে যায়। ও তখন আমাকে বলে, যদি ভালোবাসার প্রতি এতই বিশ্বাস থাকবে, তবে ভালোবাসার মানুষের হাতটা জড়িয়ে ধরে কাজী অফিসে নিয়ে গেলেই তো পারো। আমি তখন আধো আধো করে আমার হাতটা বাড়িয়ে দিই তার হাতের দিকে। ওই নির্জন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে তার হাতটা আমি চেপে ধরে বলি যে, নাজমা, আমি তোমাকে বিয়ে করতে চাই। ও আমাকে বলে, এটাও কি সম্ভব? আমি বললাম, হ্যাঁ, এটা সম্ভব কি অসম্ভব তা আমি জানি না, কিন্তু আমি বেঁচে থাকতে আমি তোমাকে অন্য কারো বউ হতে দিতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি। ও আমাকে বলে, বিশ্বাস করো সাক্ষাৎ, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার কথা তো আমি কাউকে বলতে পারবো না, আর আমি এখানে থাকতেও পারবো না। এখান থেকে আমাকে চলে যেতে হবে, কারণ আমাদের এলাকাতে আমার আব্বা আমার একটা চাকরির বিষয়ে কথা বলেছে। আমি ওখানে চাকরি করব আর এলাকাতেই থাকবো, আর পড়াশোনা করতে হবে না। এবং আমাকে নিয়ে আমাদের এলাকাতে অনেক বাজে কথাবার্তাও উঠতেছে। এমন করেই নাজমার সাথে আমার ওইটুকুই সম্পর্ক হয়, এই প্রেম ভালোবাসায় হয়, এবং এরপরেও চলে যাবে। কিন্তু চলে যাওয়ার আগে আমি নাজমাকে অনুরোধ করলাম যে, তুমি যেহেতু চলেই যাবা, তুমি আমাকে বিয়ে করে যাও। তুমি আমাকে বিয়ে করে যাও। সে সময় কোর্ট ম্যারেজ বিষয়টা ছিল, কিন্তু এভাবে প্রচলিত ছিল না। আমরা কোনো কোর্টের মাধ্যমে বিয়ে করি না। ও যখন আমাদের বাড়ি থেকে চলে যাবে, ওই মুহূর্তে আমি তখন নাজমাকে আমাদের এলাকার একজন হুজুর ডেকে জাস্ট শেওরা পড়ি, কলমা পড়ে আমাকে বিয়ে করি। এবং বিয়ে করার পরে আমি তখন তার লিগ্যাল হাজব্যান্ড হয়ে যাই। আমাদের মাঝে কোনো বাসর হয় না, শুধুমাত্র বিয়েটা হয়। বিয়েটা করি এই কারণে যাতে আমাদের মাঝে কোনো পাপ না হয়, যেহেতু আমরা চিঠিপত্রের মাধ্যমে অনেক খারাপ ব্যবহারও করি। একটা পর্যায়ে নাজমা তখন তাদের বাড়িতে চলে যায়। তাদের বাড়িতে চলে যাওয়ার পরে আমি তখন নাজমার সাথে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করি। ও আমাকে চিঠি লেখে এবং আমিও ওকে চিঠি লিখি। একটু একটু করে দুজনের মাঝে অনেক মধুর সম্পর্ক অতিবাহিত হচ্ছিল। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন হঠাৎ করে দেখলাম আমার মায়ের মনটা অনেক খারাপ, কেমন জানি মা খুব কান্না একটা ভাব নিয়ে আছে। আমি তখন মাকে জিজ্ঞেস করলাম যে, মা, কী হয়েছে? তোমার মনটা এরকম খারাপ কেন? কোনো সমস্যা, কোনো খারাপ সংবাদ? আমার মা তখন কোনো কিছুই বলে না। আমি মাকে বারবার জিজ্ঞেস করতেছি, মা, কী হয়েছে?
তুমি আমার কাছে বলো না, নাজমা চলে যাওয়াতে তুমি মন খারাপ করছো? এখন নাজমা তো আর আমাদের ঘরের কেউ না, ও তো চলেই যাবে। আজ হোক কাল হোক ও তো আর আমাদের এখানে থাকবে না। কিন্তু তোমার রান্না বান্নার জন্য যা করা দরকার আমি তো সব কিছু করতেছি। আমি তো তোমাকে রান্না করে খাওয়াচ্ছি, বা আমি তো তোমার জন্য সব কিছু করতেছি, তোমার কাপড় চোপড় ধুয়ে দিচ্ছি, এবং যত যা যা লাগে আমি তো সব কিছুই করতেছি মা, তাহলে তুমি কান্নাটা কেন করতেছো? আমার মা বলে, আমি যে কী কারণে কান্না করতেছি এটা আমি ছাড়া পৃথিবীর কেউ বুঝবে না। আমি তখন বললাম, তুমি কান্না করো না মা, আমার কাছে খুলে বলো যে কেন তুমি কান্না করতেছো, তোমার চোখে পানি আসার কারণটা কি? আমার মা বলে, আমি জীবনের সবচেয়ে বড় অন্যায় আর অপরাধ করেছি তোর ওই লম্পট বাবাটাকে বিয়ে করে, মানে মনসুর আলীকে বিয়ে করে। আমি তখন বললাম, আজকে এত বছর ওনার সাথে সংসার করতেছ, এত বছর পরে তোমার কাছে মনে হলো যে উনি খারাপ? আমার মা বলে, এই বুইরা তো মরেও না, এই বুইরা যদি মরে যেত তাহলে তো আমি রক্ষা পাইতাম। এই বুইরা এই বয়সে এখন যেটা করতেছে এটা তো মেনে নেওয়ার মতো না। আমি তখন বললাম, কি করতেছে? মা আমাকে বলে, এই বুইরা তোর নাজমা খালাম্মা যে আমাদের বাড়িতে আসছে, কলেজে পড়ছে, এখন বুইরার ওই নজর পড়ছে তোর ওই নাজমা খালাম্মার উপরে। আমি তখন বললাম, মা এটা কী বললা তুমি? আমার মা বলে, হ্যাঁ, ওই নাজমাকে বিয়ে করার জন্য নাজমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইছে লোক দিয়া। এটা শোনার পরে, এখন তো আসলে চিঠিপত্রের জামানা, চিঠি দিয়ে মানে বর্তমান সময় তো মোবাইল ফোনের জামানা, মোবাইলে হচ্ছে কথা আদান প্রদান করা হয়, বাট সেই সময় আসলে চিঠিপত্রের মাধ্যমে আদান প্রদান হতো। তো চিঠি থাকার কারণে আমি এই কথাটা শোনার পর আমার মায়ের মুখ থেকে একেবারে চমকে গেলাম, কারণ ওই মুহূর্ত পর্যন্ত কিন্তু নাজমা আমার বিবাহিতা বউ। আমি তখন মাকে বললাম যে, মা এটা তুমি কেমন কথা বলতেছো? নাজমার ছোট্ট একটা মেয়ে, আমার ক্লাসমেট, নাজমার চেয়েও তো অনেক বড় ওনার ছেলেমেয়েরা, ওনার ছেলে মেয়েদেরকে উনি বিয়ে পর্যন্ত দিয়ে দিছে, এত বড়। তা উনি এই বয়সে এসে নাজমাকে বিয়ে করবে, এটা কী ধরনের কথা? আমার মা বলে, এই লোকটার এই একটাই সমস্যা, তার চরিত্রের সমস্যা। সে যে নামে বেনামে কতগুলো বিয়ে করছে তার কোনো হিসাব নাই, যেখানে যায় সেখানেই বিয়ে করে, এবং বিয়েটা তার একটা পেশায় পরিণত হয়ে গেছে। আমি তখন বললাম, এখন তাহলে কি হবে? নাজমার বাবা মাও কি আমার ওই বৃদ্ধ বাপের কাছে নাজমাকে বিয়ে দিতে রাজি হবে? আমার মা বলে, রাজি হবে। নাজমার বাবা অনেক লোভী, আমার ওই চাচা অনেক লোভী, আমি জানি। আমার মায়ের মুখ থেকে কথাগুলো শোনার পরে আমার শরীরটা তখন ঠান্ডা হয়ে গেছে। মা যখন আমাকে কথাগুলো বলল, তখন প্রায় আসরের নামাজের শেষের দিকে। আমি আসরের নামাজের শেষের দিকে সাইকেল চালিয়ে আমার নানু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি মাকে কোনো কিছুই বললাম না, শুধু বললাম আমার এক বন্ধুর বাড়িতে যাব, আজকে হয়তো সেখানে থাকবো। এটা বলে সাইকেল চালিয়ে চালিয়ে রাত্র প্রায় 12টা থেকে 12:30টার মধ্যে আমি আমার নানু বাড়িতে গিয়ে পৌঁছাই। এখনকার মতো রাস্তাগুলো এরকম পাকা ছিল না, এত সরু ছিল না, রাস্তাগুলো ভাঙা ছিল, মাটির রাস্তা ছিল, কাদা ছিল, এই জন্য যেতে আমার বড্ড কষ্ট হয়েছে। নানু বাড়িতে যাওয়ার পরে নানু বাড়ির পাশে তখন দাঁড়িয়ে আছি নাজমার সাথে এক পলক দেখা করার জন্য। আমি আস্তে আস্তে করে সাইকেলটাকে দাঁড়া করিয়ে নানু বাড়ির ভিতরে ঢুকলাম, এবং ভিতরে ঢোকার পরে নাজমা যে ঘরে ঘুমাইতো ওই ঘরের জানালাতে গেলাম। জানালাতে শব্দ করতেও ভয় পাচ্ছিলাম, কারণ জানালায় শব্দগুলো যদি কোনোভাবে নাজমা না উঠে, আমার অন্য কোনো খালার, আমার অন্য কোনো নানিরা উঠে যায়, বা নানা উঠে যায়, নাজমার বাবা মা উঠে, এই ভয়ে তখন মানে আমি জানালাতেও শব্দ করতে পারতেছিলাম না। আমি সারাটা রাত ওই জানালার পাশে দাঁড়িয়েছিলাম, এবং সারাটা রাত দাঁড়িয়ে থাকার পরে যখন সকাল হলো, সকালে কিন্তু গ্রামের মানুষরা একদম সকালবেলায় ঘুম থেকে উঠে যেত, যে অভ্যাসটা হয়তো এখন আর নাই, অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। কিন্তু সেই সময়তে ফজরের আজান দিলে আর কোনো মানুষ ঘরের কোণে চোখ বন্ধ করে থাকতো না। ফজরের আজানের সাথে সাথে মানুষ তার কর্মের উদ্দেশ্যে বেরিয়ে যেত। ফজরের আজানটা যখন দিল, তখন নাজমাও ঘুম থেকে উঠলো, নাজমার মাও তখন ঘুম থেকে উঠলো, মানে আমার নানিও ঘুম থেকে উঠলো, নানাও উঠলো। এমন অবস্থার ভিতরে আমি তখন ওই ঘরের কোণায় তখনও দাঁড়িয়ে আছি। নাজমা তখন পুকুর পাড়ের দিকে গেল দাঁত মাজার জন্য, মুখ ধোয়ার জন্য আর দাঁত মাজার জন্য যখন পুকুর পাড়ের দিকে গেল, আমি পুকুরের একটা পাড় ধরে তখন কুহু কুহু করে শব্দ করলাম। আমার কুহু কুহু শব্দে নাজমা তখন আমার দিকে তাকালো, তাকিয়ে ও অবাক হয়ে গেল। আমি তখন ইশারা দিলাম, এবং তখন ও ডাইনে বামে তাকিয়ে ওই চুরি করে করে পুকুর পাড়ের ওই জঙ্গলার ভিতরে গেল। জঙ্গলের ভিতরে যাওয়ার পর আমারই বললো, এত রাতের বেলায় তুমি এখানে? আমি তখন বললাম, নাজমা তুমি কি কোনো খবর পাইছো? ও আমাকে বলে, না আমি তো কোনো খবর পাই নাই। কেন, কী হয়েছে? এত রাতের বেলায় তুমি কেন আসলা? এত সাত সকালে তুমি কি কালকে রাতে আসছো? আমি বললাম, হ্যাঁ আমি কালকে রাতে আসছিলাম, সাইকেলটা বাজারে তালা মাইরা তারপর আমি এখানে আসছি। আমি কালকে মধ্যরাত থেকে এই মুহূর্তটা পর্যন্ত
সাত সকালবেলা পর্যন্ত তোমার বাড়ির আঙিনায় ঘোরাফেরা করতেছি। ও আমাকে বলতেছে কী হয়েছে, কী এমন ঘটনা যে তুমি এভাবে সাইকেল চালায় চলে আসছো, তোমার সাথে তো আমার চিঠিপত্রের মাধ্যমে কথাবার্তা হচ্ছেই। আমি তখন বললাম নাজমা ঘটনা খুব খারাপ, শুনলে পরে তুমি অবাক হয়ে যাবা। ও আমাকে বলে কী খারাপ? আমি বললাম জানো আমার ওই লম্পট বাবা মনসুর আলী নাকি তোমার দিকে খারাপ নজর দিয়েছে, তোমাকে বিয়ে করার জন্য সে নাকি আজকে লোক পাঠাবে তোমাদের বাড়িতে। এটা শোনার পর নাজমা আমাকে বলে কী বললা দুলাভাই? আমি বললাম হ্যাঁ। নাজমা আমাকে বলো জানো আমি যখন তোমাদের বাসায় ছিলাম না আমার অনেক খারাপ লাগতো, তোমার বাবা আমার দিকে অনেক খারাপ নজরেই তাকাইতো। তারপর আমি এই কথাগুলো কখনোই তোমাকে বলতাম না, যেহেতু তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে, একটা ভালো লাগা ভালোবাসা আছে, এই জন্য আমি কথাগুলো তোমার কাছে বলতাম না যে তুমি তোমার বাবাকে ছোট মনে করবা, খারাপ মনে করবা। কিন্তু দুলাভাই আমার দিকে কখনোই ভালো নজরে তাকাতো না। দুলাভাইয়ের নজরটা ছিল একেবারে সূক্ষ্ম খারাপ একটা নজর। আমি তখন বললাম যাই হোক এখন কি করব সেটা আমাকে বলো। ও আমাকে বলো আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আব্বা আম্মা দেখে ফেলবে, আর অথবা গ্রামের মানুষ দেখে গেলেও সমস্যা, তুমি একটা কাজ করো তুমি মাঠের দিকে যাও, তুমি মাঠের দিকে যাও, আমি মাঠের দিকে আসতেছি। তো এটা বলার পরে আমি তখন মাঠের দিকে হাঁটতে থাকি এবং নাজমা তখন একটু পরে মাঠের দিকে আসে। মাঠে আসার পরে ওখানে নারিকেল গাছ ছিল, বিভিন্ন ধরনের বড় বড় গাছ ছিল। গাছের নিচে আমি বসলাম এবং নাজমাও এসে বসলো, দুজনে তখন কথা বলতেছি। আমি তখন নাজমাকে বললাম যে নাজমা আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, তুমি সম্পর্কে হতে পারো আমার খালা, কিন্তু আমি সত্যি না তোমাকে ছাড়া বাঁচবো না, অনেক বেশি ভালোবাসি এবং কান্না করে ফেলি। ও আমাকে বলে কান্না করো না, আমরা তো বিয়ে করছি, আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, তাহলে এরকম কোনো কিছুই হবে না। আমি তখন বললাম চলো আমরা পালাইয়া যাই। আমাকে বলে আরে না পালাবো কেন, পালানোর কোনো কিছুই নেই, তুমি একটা কাজ করো, তুমি আমার বোনের কাছে গিয়ে মানে তোমার আম্মুর কাছে গিয়ে আমাদের বিয়ের বিষয়টা জানিয়ে দাও। আমি তখন বললাম মাকে এটা জানানো কি ঠিক হবে? ও আমাকে বললো অবশ্যই জানাইতে তো হবে, কারণ না জানিয়ে তো আর কোনো কিছু করা যাবে না। তুমি তোমার আম্মুর কাছে গিয়ে বিষয়টা বলে দাও যে আমরা দুজনে বিয়ে শাদী করছি এবং আমরা দুজন দুজনাকে অনেক ভালোবাসি। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আমি আম্মাকে নাইলে বিষয়টা বলবো, কিন্তু যদি বিয়ের প্রস্তাব নিয়ে আসে তুমি কিন্তু মুখের উপরে মানা করে দিবা যে তুমি ওই বুইরাকে বিয়ে করবা না। আর এই বুইরা কি এই সেই বুইরা, তার নাতিনও তোমার বয়সী হয়ে গেছে, নাতিনের বয়সী মেয়েকে বিয়ে করার জন্য বুইরা পাগল হয়ে গেছে। ও তখন বলে যে তুমি এই নিয়ে চিন্তা করো না, আমি তো তোমাকে বিয়ে করেই ফেলছি, তুমি তো আমার স্বামী, সুতরাং আমি কেন আবার এরকম একটা কাজ করব, তুমি বাড়িতে যাও। এরপরে নাজমার কাছ থেকে বিদায় নিয়ে আমি তখন বাড়িতে আসি। পুনরায় বাড়িতে আসতে আসতে আমার আবার দুপুর হয়ে যায়। দুপুরে আমি বাড়িতে আসি, বাড়িতে আসার পরে মা তো খুব রাগারাগি করে, তুই কোথায় গেছিলি? আমি তখন বললাম যে মা কেন? মা আমাকে বলে সকালবেলা তোর বাবা সহ মিল্লা তোর খালাম্মার বাড়িতে গেছে, তোর বাবা সহ মিলে তোর খালাম্মার বাড়িতে গেছে এবং পান মিষ্টি সব কিছু নিয়ে গেছে, তারা আজকে বিয়ের কথা ফাইনাল করে আসবে। আমি তখন চিন্তা করতেছি আমি কি করব, মানে মায়ের কাছে যে বলবো এটা বলতেও না আমি ভয় পাচ্ছি, মানে কোনো কিছু বলতে পারতেছি না। সারাটা দিন খালি এদিক সেদিক ঘোরাফেরা করে মাকে এটা বলার জন্য যে মা আমি তো নাজমাকে বিয়ে করে ফেলছি, নাজমা তো আমার বিবাহিতা বউ, এটা যে মাকে বলবো ওরকম কোনো সাহস আমার মনের ভিতরে পাচ্ছি না। দেখতে দেখতে বিকাল করে সন্ধ্যা হয়ে গেল এবং সন্ধ্যার পরে আমার বাবা তখন ভ্যান গাড়ি করে তার যে সাঙ্গপাঙ্গ আছে এগুলোকে নিয়ে বাড়িতে আসছে। বাড়িতে এসে আমার মায়ের কাছে এসে বলো আলহামদুলিল্লাহ বিয়ের কথাবার্তা পাকা করে আসছি এবং দিন তারিখ ঠিক করে আসছি। এটা শোনার পরে আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো, আল্লাহ এগুলো বলে কি, এটা কী ধরনের কথা? আমার বাবা, আমি তো আর মানতে পারতেছিলাম না। আমার বাবা আমার সাথে যদিও খুব বেশি একটা কথা বলতো না, মানে মনসুর আলী আমার সাথে খুব বেশি একটা কথা বলতো না, আমার সাথে সম্পর্কটা খুব বেশি একটা ভালো যাচ্ছিল না শেষের দিকে আর কি। তো প্রথম দিকে ভালো থাকলেও শেষের দিকে খুব একটা ভালো যাচ্ছিল না। তো আমার আম্মাকে যখন এই কথাগুলো বললো আমি তখন খুব অবাক হয়ে গেলাম। অবাক হয়ে যাওয়ার পরে উনি তখন চলে গেল। আমি তখন মাকে বললাম যে মা দেখছো বুড়ার এক পা চলে গেছে কবরে, একটা দাঁতও নাই, অথচ এই বয়সে নাতিনের বয়সে একটা মেয়েকে বিয়ে করার জন্য কেমন পাগল হয়ে গেছে। আমার আম্মা বলে বিয়ে করার জন্য শুধু পাগল না, সে তো বিয়ের কথা বলেও আসছে, বিয়ের কথা সে বলেও আসছে এবং বিয়ের 3 তারিখও নাকি ঠিক করে আসছে। তো আমি তখন কী করবো, কারণ আমার তো নাজমার সাথে কোনো যোগাযোগ নাই, শুধুমাত্র আমাদের ওভাবেই কথাবার্তা হতো চিঠিপত্রের মাধ্যমে। একটা পর্যায়ে আমি তখন বাড়িতে এসে খুব চিন্তা করতেছি এখন আমি করবোটা কি, মানে কি করা যায়, মাথার মধ্যে কোনো কিছুই ঢুকতেছে না, অত্যন্ত খারাপ লাগতেছে। অ্যান্ড একটা পর্যায়ে আমি তখন শুইতে গেলাম, কোনোভাবেই 2 চোখের পাতারে এক করতে পারতেছি না, কখনো খাটের এই পারে কখনো খাটের ও পারে এরকম গড়াগড়ি করতেছি। অ্যান্ড খুব সকালবেলা একদম ভোরে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে আমি তখন নামাজ পড়ার জন্য গেছি। নামাজ পড়ে বাড়িতে আসার পরে আমার আম্মা, এই যে আমার ভিতরে একটা চটপট ভাব, আমি কলেজেও যাই না, পড়াশোনাও করি না,
মানে নিজের ভিতরে একটা চটপটানি ভাবটা দেখে আমার আম্মা তখন জিজ্ঞেস করতেছে, কী হয়েছে তোর, এই সমস্যাটা কেন, এরকম করতেছিস কেন? অ্যান্ড আমি তখন পড়াশোনা একরকম বন্ধ করে দিচ্ছি, আমি পড়াশোনা করবো না, পড়াশোনা করি না। তো মা আমাকে বলে, এরকম চটপট ভাব কেন তোর ভিতরে, কী হয়েছে বলতো আম্মুর কাছে। আমি আম্মারে কোনো কিছুই বলতেছি না। মানে আম্মাকে এটা আমি বলবো কেমন করে, যেহেতু আব্বার সাথে নাজমার বিয়ের কথাবার্তা হয়ে গেছে, বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে। তো এই জায়গায় আমি আর আম্মাকে কী বা বলতে পারবো, লজ্জার বিষয় তার মুখ থেকে বলাও যায় না। যাই হোক, একটা পর্যায়ে আমি তখন আবার মাঠের দিকে চলে গেলাম। মাঠের দিকে হাঁটাহাঁটি করতে 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 আবার দুপুর হয়ে গেল। একবার চিন্তা করতেছি নাজমার বাড়ির দিকে যাব, গিয়ে নাজমাকে কিছু জিজ্ঞেস করব যে বিয়ের যে দিন তারিখ ঠিক হয়ে গেল, তুমি তো আমারে বললা যে তুমি ওরে বিয়ে করবা না বা বুড়ি রাইডারে বিয়ে করবা না, কোনো কিছু হবে না, কিন্তু এখন যে বুড়ির সাথে তোমার বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল, এটা কী হইলো? এটাও তখন বুঝতে পারতেছি না যে ওর বাড়িতে যাব নাকি আবার যেতেও তো 3-4 ঘন্টা সময় লাগে, আর নাকি আম্মার সাথে কথা বলবো। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। দুপুর হয়ে যাওয়ার পর তখন ঘরে আসছি, মা তখন খাবার দিল। আমি তখন খাবার খাচ্ছি, মা তখনও জিজ্ঞেস করতেছে যে শাকায়েত তোর কী হয়েছে, তুই আম্মুর কাছে বল তোর কী টেনশান, তুই এরকম টেনশনে পড়ে গেলি কেন? তুই কি তোর বাবার বিয়ে নিয়ে টেনশন করতেছিস যে তোর বন্ধুবান্ধবরা তোকে খারাপ কিছু বলবে, এটার জন্য চিন্তা করতেছিস? তোর বাবা তো এরকমই, তার যে চরিত্রের সমস্যা আছে এটা তো অত্র এলাকার সব মানুষরাই জানে, সুতরাং এটা নিয়ে তো টেনশন করে কোনো লাভ নাই। তোর বাবার যে চরিত্র খারাপ এটা তো সবাই জানে, এটা নিয়ে বাবা তুই চিন্তা ভাবনা করিস না। সে যেহেতু বিয়ে করতে চায় সে বিয়ে করুক, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা হওয়ার প্রয়োজন নেই। আমার আম্মু আমাকে এটা বলে। আমি তখন জাস্ট মায়ের মুখের দিকে তাকিয়ে আছি যে আমি মারে কেমন করে বলবো আব্বা যে মানুষটাকে বিয়ে করতে যাচ্ছে, আমি তো আরও অনেক মাস আগেই সেই মানুষটাকে বিয়ে করে রাখছি। এই কথা তো আমি আর মাকে বলতে পারতেছি না। যাই হোক, আমি দুপুরে খাবার খাওয়ার পরে আবারও মাঠের দিকে চলে গেলাম। মাঠে গিয়ে ঘোরাফেরা করতেছি। অ্যান্ড তখন তো মাঠ অনেক বড় ছিল, অনেক মাঠ ছিল। এখন তো আর এরকম ফাঁকা মাঠ পাওয়া যায় না। এখন তো মানুষ ঘর বাড়ি করে মাঠগুলোকে মাঠগুলোকে ভরাট করে ফেলছে। তখন তো বিশাল মাঠ ছিল, মাঠের এই মাথা থেকে ওই মাথা দেখা যাইতো না। অ্যান্ড আমি তখন মাঠের পাড়ে হাঁটতেছি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় বাড়িতে আসছি। আসার পরেও মা তখন আমার কাছে আসছে, আমারে বলে, কী হয়েছে শাকায়েত, তুই বল না। আমি তখনও কিছু বলতেছি না। একটা পর্যায়ে ঘুমাইতে চলে গেছি। যখন ঘুমাইতে চলে গেলাম তখন কান্না করতেছি, কান্না করতেছি। এমত অবস্থায় মা আমার কান্নার শব্দ শুনতে পাইছে। কান্নার শব্দ শুনতে পাওয়ার পরে পাশের রুম থেকে মা তখন আমার রুমে গেছে। আমার রুমে আমার দরজা ধাক্কাইছে। আমি যখন দরজা খুলছি মা তখন রুমে গেছে। রুমে যাওয়ার পরে আমার চোখগুলো তখন ফুলে আছে, কান্না করছি। আম্মু আমার বলে, শাকায়েত কী হয়েছে? আব্বু আমার কাছে বলতো, তুই যে কান্না করতেছিস, কান্না কেন করতেছিস, কারণ কি, তোর ভিতরে কিসের কষ্ট, তুই আম্মুর কাছে খুলে বলতো কী হয়েছে। আমি তখন আম্মারে কোনো কিছু বলতে পারতেছি না, বা বলবোটা কি, কোন মুখে বলবো, এটা তো বলার মতো কোনো কথাও না। তা আমি তখনও কান্না করি। মা আমাকে বলে, বাবা না ভালো কান্না করে না, তোর বুকের ভিতরে কিসের কষ্ট, তুই আম্মুর কাছে খুলে বল। এমন করে আমি তখন আম্মুকে জড়াই ধরে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করছি। আম্মা আমার বলে, বাবা না ভালো কান্না করিস না, এত রাতের বেলায় কান্না করলে আশেপাশের মানুষ চলে আসবে আমাদের ঘরে, তুই বল না কী হয়েছে। এমনি তো সৎ ভাই বোনেরা আমাদের উপরে সংকুশ হয়ে আছে, তোর বাবা এখন বিয়ে করতেছে, তারা আমার উপর অনেক রাগান্বিত, আমি নাকি আমার চাস্তো বোনকে তোর বাবার পিছনে লাগাই দিছি, এই জন্য তোর বাবা এই বয়স আবার বিয়ে করতে যাচ্ছে। এটা বলে তোর চাস্তো ভাই বোনেরা আমার সাথে, তোর এই সৎ ভাই বোনেরা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে, তোর সৎমা আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি কেন তো নাজমা খালাম্মারে বাড়িতে আনলাম, এর উপরে তুই যদি এরকম কান্না করিস তাহলে তো বাবা জিনিসটা ভালো লাগে না, কি হয়েছে তুই আম্মার কাছে বলতো। এবার আমি আর নিজের ভিতরে কথা লুকিয়ে রাখতে পারলাম না। নিজের ভিতরে কথা লুকিয়ে না রেখে আমি তখন মায়ের কাছে সব কিছু খুলে বললাম যে, মা দেখো, এমন ঘটনা, আমি নাজমাকে অনেক মাস আগে বিয়ে করছি, নাজমার সাথে আমার প্রেম ভালোবাসা ছিল, এবং সেই ভালোবাসার সূত্র ধরে আমি নাজমাকে বিয়ে করছি, নাজমা আমার বিবাহিত স্ত্রী। এটা শোনার পরে আমার মায়ের চোখ তখন কপালে উঠে যায়। মা তখন অপলক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে থাকে আর বলতেছি, এটা তুই কী বলতেছিস, এটা কী কথা? আমি বললাম, হ্যাঁ মা, এটাই সত্য কথা, আমি নাজমাকে বিয়ে করছি, নাজমা আমার বিবাহিত বউ। আমার মা তখন বলে, কাজটা তো তুই একদম ভালো করস নাই, তুই জানোস না নাজমার সম্পর্কে তোর কী হয়? আমি বললাম, জানি, নাজমা দুঃসম্পর্কে আমার খালা হয়, কিন্তু দুঃসম্পর্কের খালা হলেও নাজমার আমি একই কলেজে পড়তাম, এবং একই কলেজে পড়ার সুবাদে নাজমার সাথে আমার একটা ভালো লাগার একটা সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের সূত্র ধরে আমি নাজমাকে বিয়ে করছি। আমার আম্মা বলে, এই কাজটা করার আগে গিয়ে তুই একটা বার চিন্তা করলি না যে সে তোর সম্পর্কে খালা হয়, কি করে খালাকে তুই বিয়ে করে ফেললি? আমি তখন বললাম, মা তুমি যেমনে পারো আমার আব্বাকে ঠেকাও, আমার আব্বা যদি নাজমাকে সত্যি সত্যি বিয়ে করে তাহলে দুনিয়াতে একটা গজব পড়ে যাবে, ছেলের বউকে তার বাবা কী করে বিয়ে করবে।
আমার আম্মা বলে, এমন না হলতি কথাবার্তা তো আমার জীবনে আমি শুনি নাই। এটা বাবা তুই কেমন কথা বলতেছিস, এটা কিভাবে সম্ভব? আমি বললাম, হ্যাঁ মা, আমি নাজমাকে বিয়ে করছি এবং ওই হুজুরও সাক্ষী আছে। আমি হুজুর ডেকে শেওড়া পরে নাজমাকে বিয়ে করছি, সাক্ষীও আছে। আমার আম্মা বলে, এই খবর যদি তোর বাবা জানতে পারে তোকে এক কূপ দিয়ে 2 টুকরা করে ফেলবে। আমি বললাম, আমি বাবাকে জানাবো যে আমি নাজমাকে বিয়ে করছি। বাবা নাজমাকে কিভাবে বিয়ে করবে? আমি আমার বিষয় আমার বাবার কাছে খুলে বলবো। আমার মা বলে, একে তো তুই তোর বাপের সন্তান না, একে তো তুই তোর বাপের সন্তান না, তোর সৎ ভাই বোনেরা কেউ তোকে দেখতেও পারে না, তোর কথা শুনতেও পারে না। তারা তোকে মারার জন্য ছোটোবেলা থেকে কত তাবিজ তুমান কত কিছু করছে। আর এখন যদি তোর বাবা এটা জানতে পারে যে সে যাকে বিয়ে করবে, যার সাথে তার বিয়ে ঠিক হয়ে আছে, তুই তাকে অনেক মাস আগেই বিয়ে করে রাখছিস, এটা জানার পরে সে তার সম্পত্তির কানা করেও তোকে দিবে না, সম্পত্তির কানা করেও তোকে দিবে না, তোকে মেরে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবে। বাবারে দেখ, তোর বাপ, এই বাপ যদি, মনসুর আলী যদি তোকে তাড়িয়ে দেয়, তাহলে তুই কোথায় যাবি, কোথায় গিয়ে দাঁড়াবি? বাবা না ভালো, যা হবার তা হয়ে গেছে। তার সাথে তো তোর কোনো বাসরও হয় নাই, তোদের কোনো শারীরিক সম্পর্কও হয় নাই, শুধু শেওড়া পরে বিয়েই তো করছিস। আল্লাহ এটারা মাফ করে দিব, তুই এই কথার মুখ থেকে বের করিস না। আমি তখন বললাম, মা তুমি এটা কী কথা বলো, এটা কিভাবে সম্ভব? আমার মা বলে, যা হবার তা হয়ে গেছে, এটা ভুলেও তোর বাবার কাছে বলা যাবে না যে তুই নাজমাকে বিয়ে করছিস। নাজমাকে বিয়ে করছিস সেটা জানার পরে তোর বাবা তোকেও বাড়ি থেকে বের করে দিবে এবং তার সাথে সাথে আমাকেও বের করে দিবে। তোর বাবার সম্পত্তির কানা করেও আমিও পাবো না, তুইও পাবো না, তুইও পাবি না। বাবা না ভালো, এই কথাটার মুখ থেকে বের করে না। আমি তখন বললাম যে, মা তাহলে কি তুমি বলতেছো যে আমি এভাবেই সব কিছু মেনে নিব? আমার বাবা নাজমাকে বিয়ে করে ফেলবে, আমার বিবাহিতা বউকে। আমার মা বলে, তার সাথে তো তোর কোনো শারীরিক সম্পর্ক হয় নাই এবং ওই বিয়ে ওরকম কোনো বিয়েও না যেটা তোর কাবিন হয়েছে বা এরকম কিছু। এই বিয়ের কোনো ভ্যালু নাই। শেওড়া পরে বিয়ে পড়ছিস, এটাতে বাদ দে। আর তোর বাবার সাথে তো তোর কোনো ব্লাডের সম্পর্ক নাই, মনসুর আলীর সাথে তো তোর কোনো রক্তের সম্পর্ক নাই, সুতরাং মনসুর আলী নাজমাকে বিয়ে করতেই পারে। আমি তখন বললাম, মা তার মানে আমি যে বিয়ে করলাম আমার ভালোবাসার মানুষ, এটার কোনো মূল্য কি নাই? আমার মা বলে, বাবারে তুই আমার মুখের দিকে তাকে সব ভুলে যা। আমিও অনেক কিছু ধামাচাপা দিয়ে রাখছি আমার বুকের ভিতর, অনেক কষ্টের কথা আমি কাউকে বলি নাই, নীরবে সব সহ্য করে গেছি। তুইও সব কিছু সহ্য করে যা, নিজের বুকের কষ্ট নিজের বুকের কবরে দাফন কর, কারো কাছে বলিস না, তুই ভুলে যা নাজমাকে। আমি তখন বললাম যে, মা এটা কীভাবে সম্ভব? আমি তো নাজমাকে অনেক ভালোবাসি। মা আমাকে বলে, আমিও তো তোকে অনেক ভালোবাসি। তুই যদি সত্যি এখন নাজমাকে বিয়ে করতে চাস, তুই নাজমাকে কখনোই বিয়ে করতে পারবি না, কারণ নাজমার বাবা মা তোর বাবার সাথে নাজমার বিয়ের দিন তারিখ সব কিছু ঠিক করে ফেলছে, বিয়ের দিন তারিখ সমস্ত কিছু ঠিক করা। সুতরাং এখন তুই শত চেষ্টা করলেও নাজমাকে বিয়ে করতে পারবি না। আমি তখন বললাম, মা জানো আমি কয়েকদিন আগে নাজমার সাথে দেখা করছি। নাজমা আমাকে বলছে যে নাজমা কোনোদিন আমার আব্বাকে বিয়ে করবে না, এটাও আমাকে বললো। কিন্তু আমাকে বলার পরেও নাজমা কেন আমার আব্বাকে বিয়ে করে ফেলতেছে? আমার মা বলে, নাজমার ভিতরেও লোভ আছে, কারণ তোর বাবাকে বিয়ে করতে পারলেই তো বিঘায় বিঘায় সম্পত্তির মালিক হবে। তোরে বিয়ে করলে কি পাবে? তোর বিয়ে করলে তো কিছুই পাবে না। আদত শিওর না যে তুই তোর বাবার কোনো সম্পত্তির মালিক হবে কি না, এটা এখন আমি শিওর করে বলতে পারি না যদি তোর বাবা তোকে লিখিত না দেয়, কারণ এখনও তো সৎ ভাই বোনেরা তোকে নিয়ে অনেক হিংসা করতেছে। সবাই বলতেছে যে তুই এই পরিবারের কেউ না, এই পরিবারের কেউ না বলে তোর সাথে অনেক জেলার্সি তারা করে। আমি তখন মাকে বললাম যে, মা দেখো তুমি যেমনি পারো যেভাবেই পারো এই বিয়েটা ঠেকাও। আমার মা বলে, আমার পক্ষে সম্ভব না বাবা, এটা ঠেকাইতে গেলে আমি এই পরিবারে থাকতে পারবো না, তুই এই পরিবারে থাকতে পারবি না। মায়ের মুখের দিকে তাকিয়ে আমি তখন চুপ হয়ে গেলাম। আমার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না যে রাস্তায় আমি নাজমাকে পেতে পারি। আমি তখন অজরে কান্না করতেছি আর আল্লাহ তাআলার দিকে তাকিয়ে আছি, আমার কাছে আর কিছুই করার নাই। এভাবে দিন পার হইতে হইতে একটা পর্যায়ে 5 দিন পরে আমার কাছে একটা চিঠি আসে, যে চিঠি নাজমা লেখে। নাজমার ওই চিঠির মধ্যে আমি চিঠিটা পড়ি। চিঠিটা পড়ে আমি আমার জীবনে এত কান্না কখনোই করি নাই, ওই চিঠিটা পড়ে যে পরিমাণে কান্না করছি। নাজমা চিঠির মাঝে আমাকে লিখেছে, কাগজে বানানো ওই টাকার কাছে আমরা মাটির বানানো মানুষগুলো প্রতিনিয়তই হেরে যাচ্ছি, প্রতিনিয়ত আমরা হেরে যাচ্ছি কাগজে বানানো ওই টাকার কাছে। তোমার বাবা, তোমার ওই সৎ বাবা টাকা দিয়ে আমার বাবা মায়ের মুখ কেড়ে নিয়েছে এবং তাদেরকে বাধ্য করে রাজি করিয়েছে এবং তারাও এখন রাজি আমার বিয়ে। তুমি যেভাবেই পারো, যত তাড়াতাড়ি পারো তুমি আসো, এসে আমাকে এখান থেকে নিয়ে যাও, আমরা পালিয়ে যাব। নাজমার ওই চিঠিটা পড়ার পরে আমি খুবই কান্না করি,
আমি জানি আর মাত্র 2 দিন বাকি আছে বিয়ের। ওই সময় আমি তখন চিঠিটা নিয়ে আমার মায়ের কাছে আসি। মায়ের কাছে এসে মায়ের হাতে চিঠিটা দেয়। মা আমার কাছ থেকে চিঠিটা নিয়ে পড়েই মুহূর্তের মধ্যে মা চিঠিটা ছিঁড়ে আগুনে ফেলে দেয়। আমাকে বলে, তুই আমার মাথায় হাত দিয়ে বল যে তুই আর বিয়ের আগে নাজমার সাথে কোনো দেখাও করবি না বা এরকম কোনো কিছুই করবি না। তুই যদি নাজমাকে নিয়ে পালিয়ে যাস বাবা, একে তো তুই তোর বাবার সমস্ত সয় সম্পত্তি থেকে বঞ্চিত হবি, এবং দ্বিতীয়ত আমি এই পরিবারে থাকতে পারবো না। তোর বাবাকে আমি ছেড়ে দিয়ে এই পরিবারে এসেছি মাটি কামড় দিয়ে, অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা প্রতিটা মুহূর্ত সহ্য করে করে আমি এই পর্যন্ত থেকেছি। বাবা না ভালো, আমার লক্ষ্মী বাবা, তুই এরকম পাগলামি করিস না, তুই ভুলে যা, তুই মেয়েটার কথাই আর মনে করিস না। আমার ওই মায়ের মুখের দিকে তাকিয়ে আমি আর কোনো কিছুই বলতে পারলাম না, কারণ ছোটোবেলা থেকে আমি দেখে আসছি আমার মা সবার কাছে নির্যাতিত। আমার সৎ ভাই বোন, আমার সৎ মা, আমার ওই সৎ বাবা, সবাই প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমার মায়ের উপরে অত্যাচার করত। আমার মা যদিও এই পরিবারে বউ হয়ে আসে, তবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার মা ছিল এই পরিবারের একটা বান্দি আর দাসীর মতো। আমার মা 24 ঘন্টা এই পরিবারে কাজ করতো। কারো কাছে আমার মায়ের বিন্দু পরিমাণের মূল্যায়ন ছিল না, ভালোবাসা ছিল না। সবাই আমার মায়ের সাথে রুড বিহেভ করতো, আমার মায়ের সাথে খারাপ আচরণ করতো, কেউ আমার মাকে দেখতে পারতো না। এমন করেই সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে তখন আর 2 দিন পরে নাজমার তখন বিয়ে। আমি তো আর নাজমার সাথে কোনো যোগাযোগ করলাম না, নাজমার চিঠির কোনো উত্তরও দিলাম না, নাজমার সাথে দেখা করার জন্যও গেলাম না। 2 দিন পরে আমার বউ নাজমা বউ সেজে আমার বাবার বউ, তার মানে আমার সৎমা হয়ে আমার পরিবারে আসে। নাজমা যেদিন আমার পরিবারে আসে ওই দিন আমি ঘর থেকেও বের হই না। বিয়ের ওই আনন্দে সবাই তখন নাচানাচি করতেছে। কবরে এক পা চলে যাওয়া 70 বছর বয়স ওই বুড়া তখন বিয়ে করার জন্য গেছো। সবাই তো তখন অবাক যে কীভাবে সম্ভব, এই বুড়া কেন বিয়ে করলো। যাই হোক, বুড়া ঠিকই তার টাকার গরমে বউকে নিয়ে বাড়িতে আসলো। যেদিন নাজমার বাসর হলো সেদিনের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। আমার বাবা ওই বাসর করে খুল্লুর করে কাশতেছে, কাশির শব্দ আমার কান পর্যন্ত আসতেছে। আমি বারবার তখন একটা কথাই বলেছি, আল্লাহ এরকম কষ্ট তুমি আমাকে কেন দিচ্ছ? আজকে তুমি মানুষটা এরকম যদি হইতো যে আমার কোনো বন্ধু, আমার দূরের কোনো কেউ, তাহলে আমি তার কাছ থেকে মেরে আমার ভালোবাসার মানুষকে উদ্ধার করতাম। কিন্তু এখন যে মানুষটার বউ সেজে নাজমা গেছে, আমি তো এটা কারো কাছে না পারি বলতে, না পারি নিজের ভিতর এই কষ্টটাকে লুকিয়ে রাখতে। এমন করে সময়গুলো কাটতেছে। একটা পর্যায়ে পরের দিন সকাল হলো, মানে বাসর রাত কেটে পরের দিন সকাল হওয়ার পরে আমি তখন বাড়ি থেকে বেরিয়ে আমার এক বন্ধুর বাড়িতে চলে গেছি। 3 দিন পর্যন্ত আমি ওই বন্ধুর বাড়িতে, যদিও আমার সৎ ভাই বোনেরা, আমার সৎ মায়েরা সবাই বলতেছে যে শাখায়তে জিনিসটা মেনে নিতে পারে নাই যে ওর ক্লাসে পড়া একটা মেয়েকে ওর বাবা বিয়ে করছে। এই জন্য সম্ভবত শাখায়ত রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে। কিন্তু আমি তো আসলে এর আগে বাড়ি থেকে বের হই নাই। আমি তো বের হয়েছি এই কারণে যে আমার বাবা আমার বউকে বিয়ে করে ঘরে নিয়ে আসছে। 2-3 দিন বাড়িতে আসি না, বন্ধুর বাড়িতে থাকতেছি, বাইরে খাবার খাইতেছি, ঘরের সাথে কোনো রকমের যোগাযোগ নাই। এভাবে কয়েকটা দিন কাটার পরেই একদিন আমার মা আমাকে ডাকতেছে যে এইভাবে তুই থাকবি কেন, এভাবে কেন থাকবি, এটা তো কোনো জীবন হতে পারে না, তুই বাড়িতে আয়, ঘরে আয়, খাওয়া দাওয়া কর। আমি বললাম যে না, আমি বাড়ি করে আসবো না, আমি খাওয়া দাওয়া করবো না, তুমি আমার নিয়ে চিন্তা করো না, আমার জীবন তো শেষ হয়েই গেল। এটা তো তার মানে আমি আমার দুঃখের কথা না কাউকে বলতে পারছি, না কাউকে জানাইতে পারছি, একমাত্র মা তুমি ছাড়া এ কথা তো আর কেউ জানেও না। আমার আম্মা বলে, এটা কি জানানোর মতো বিষয় হলো, তুই জানাবি কেমন করে? এভাবে 2-3 দিন কাটতেছে। আমি দেখি যে নাজমা আমার সামনে হাঁটাচলা করে, আমার সামনে ঘোরাফেরা করে। রাতের অন্ধকারে একদিন এভাবে কয়েকটা দিন কাটার পরে একদিন রাতের অন্ধকারে আমার ঘরের দরজা এসে ঠক ঠক করে শব্দ করতেছে। তাই শব্দ করতেছে, মাও তখন ঘরে ছিল, মা তখন দরজা খুলছে। দরজা খোলার পর ও তখন বলতেছে শাখায়েত আছে, আমি একটু শাখায়েতের সাথে কথা বলবো। আমার আম্মা বলে, খবরদার, তুই শাখায়েতের সাথে কোনো কথা বলবি না, ওর সাথে তোর কোনো কথা নাই। নাজমা তখন বলতেছিল যে আপা একটু কথা বলতে দেন, আমি একটু কথা বলি। বলে না, খবরদার, তুই ওর সাথে কোনো কথা বলি, তুই এখান থেকে চলে যা। নাজমাকে ধাক্কায় ঘরের দরজা থেকে আমার মা তখন বের করে দিল। যখন নাজমাকে ধাক্কায় আমাদের ঘরের দরজা থেকে বের করে দিল, তখন আমার ভিতরে কষ্টের পরিমাণটা আরও বাড়তে শুরু হলো যে আসলে আমি কি করব, আমার জায়গায় দাঁড়িয়ে তো আমার আর কোনো কিছু করার নাই, আমি তো আর কোনো কিছু করতে পারতেছি না। একটা পর্যায়ে এইভাবে 2-3 দিন কাটার পরে আমি তখন আমাদের জেলা শহরে একটা চাকরির জন্য দরখাস্ত করি। এবং বেসরকারি একটা সংস্থাতে আমার একটা চাকরি হয়। বেসরকারি সংস্থাতে চাকরি হয়। আমি শুধু SSC পাশে করেছি, আমি আর IA পাস করিনি, আর পরীক্ষা দিনে পড়াশোনাও করিনি।
তো সেই জায়গা থেকে চাকরি হওয়ার পর আমি তখন মারে বললাম যে মা, আমার একটা চাকরি হয়েছে, আমি ওইখানে চলে যাই, আমি এখানে থাকবো না। তো মা আমাকে বললো, এটা কি তো ঠিক হবে, বাড়ি থেকে এভাবে আমাকে একা রেখে চলে যাওয়া? আমি তখন বললাম যে চলো, তুমি আমার সাথে চলো। মা আমারে বলে যে না, আমি যাব না, যেহেতু তোর যেতে ইচ্ছো যে তুই একাই যা। তো ঠিকই আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে আমি তখন ওইখানে চাকরির জন্য চলে গেলাম। ওইখানে চাকরি করতেছি, আলহামদুলিল্লাহ 2 টাকা ভালো টাকায় বেতন পাচ্ছি, চাকরি করতেছি। এইভাবে মাস 4 কেটে গেল। 4 মাস পরে আমি তখন বাড়িতে আসছি। 4 মাস পরে বাড়িতে আসার পরে আমার মায়ের মুখের দিকে তাকায়া আমার তখন কলিজাটা ফেটে যাচ্ছিল, এবং নাজমার দিকে তাকায়া তো আমি আসলে সহ্যই করতে পারতেছিলাম না। আমার ভালোবাসার পুতুলের মতো চেহারা ওই নাজমা মেয়েটা কালো, একেবারে কালি হয়ে অঙ্গার হয়ে গেছে। আমার যে সৎ ভাই বোনগুলো আছে তারা তার উপরে অত্যাচার করে, সৎ মায়েরা অত্যাচার করে। একইভাবে আমার মা এই পরিবারে আগে যেরকম বান্দি দাসীর মতো কাজ করতো, নাজমা এখন এই পরিবারে বান্দি দাসীর মতো কাজ করে। দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে হাড়ভাঙা পরিশ্রম করে। আমার দিকে তাকায় চোখের পানি ঝরায় ঝরায় কান্দে, আমাকে ইশারা দেয় কাছে যাওয়ার জন্য, কিন্তু আমি তার কাছে যাই না। আমি তার কাছ থেকে দূরেই থাকি, কারণ কাছে কোন মুখে যাব, কীভাবে তার কাছ থেকে কাছে যাব? আমি তার কাছে যাই না। এভাবেই 2 দিন বাড়িতে থাকি, এবং 2 দিন সে খুব কষ্ট করে আমি দেখতে পাই। 2 দিনের পরে আমি আবার পুনরায় বাড়ি থেকে তখন চলে যাই। বাড়ি থেকে পুনরায় আবারও চলে যাই, এবং চলে যাওয়ার পরে আমি এবার টানা 3 মাস হয়ে গেছে আমি বাড়িতে আসি না। 3 মাস পরে একদিন অফিসে থাকা অবস্থায় আমি খবর পাই আমার সাথে নাকি কে দেখা করার জন্য আসছে। এটা খবর পাওয়ার পরে আমি তখন ওইখান থেকে অফিস থেকে বের হই। বের হওয়ার পরে বাসার কাছে যাওয়ার পর দেখি যে একটা টুকরি হাতে নাজমা দাঁড়ায় আছে। নাজমাকে দেখার পর তো আমি অবাক যে আমার মানে ঠিকানা কেমনে পাইলো, কীভাবে ঠিকানা পাইলো। আইসা কান্না করতেছে, আমার বলতেছে আমার একটু ঘরে লয়ে যাইবা? আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে চলো। ওরে ঘরের ভিতর নিয়ে গেলাম। আমি বললাম তুমি? ও আমারে বলে তুমি আমার এইভাবে রেখে চলে আসলা? আমি বললাম আরে আমি তোমাকে এইভাবে রেখে চলে আসবো মানে? আমার তো তোমাকে নিয়ে আসার কথা ছিল না। ও আমাকে বলে আমি চিঠিতে তোমাকে লিখেছিলাম যে তুমি আইসা আমারে নিয়ে যাও, আমার এসে নিয়ে যাও, আমরা পালাইয়া যাব, কিন্তু তুমি আসলা না কেন? আমি বললাম কীভাবে আসবো বলো, আমার মা তো আমাকে এমনি এমনি আটকাই দিল, আর তুমিও তো আমাকে বলেছিলা যে তুমি কখনোই বিয়ে করবে না, তুমি বিয়ে করলা কেন? ও আমাকে বলে আমার বাপ মায়ের চাপে পড়ে। আমি বললাম ঠিক তোমার বাপ মায়ের চাপে পড়ে তুমি যেমন বিয়ে করছো, ঠিক তেমনি আমি আমার মায়ের চাপে পড়ে তোমাকে আনার জন্য তোমার বাড়িতে যাই নাই। এখন যাই হোক, তুমি তো আসোই, আমার এখানে কেন আসছো? তুমি যে আমার এখানে আসছো এটা যদি কেউ জানতে পারে তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে। ও আমাকে বলে মানুষ জানবে কেমন করে? আমি তো কাউকে জানাই আসি নাই, আমি তো কাউকে বলি নাই। আমি তখন বললাম নাজমা তুমি কাউকে না বললেও দেওয়ালেরও কান আছে, এটা যদি কোনোভাবে জানাজানি হয়ে যায় যে তুমি আমার এখানে আসছো তাহলে কিন্তু খুব খারাপ হবে। ও তখন বলে খারাপ কি হবে, আমি তো এখান থেকে আর যাবোই না। আমি বললাম মানি তুমি এখান থেকে যাবা না মানে? ও বলে হ্যাঁ আমি যাব না। আমি আসার সময় ওই বুইরারে চিঠি লিখে আসছি। আমি বুইরারে চিঠি লিখে বলছি আমি শহরে চলে যাচ্ছি, ঢাকায় চলে যাচ্ছি, আমি ওখানে একটা চাকরি করব, আমি আর এই বুইরার সংসার করব না। এই কথা আমি বুইরারে বলে আসছি। আমি বললাম এটা তুমি কি কথা বলো, এটা কীভাবে সম্ভব? ও আমাকে বলো অবশ্যই সম্ভব, আমি আর যাব না। আমার এই রাতের বেলায় বুইরার ওই কফ কাশ এগুলো শুনতে, বুইরার সাথে সংসার করতে আমার আর ভালো লাগে না। আমি চলে আসছি, আমি তোমার কাছে থাকবো, তুমি আমার রাখো। আমি বললাম নাজমা এটা ঠিক না, তুমি আমার আব্বাকে আইনত বিয়ে করছো, কাবিন করে বিয়ে করছো। আমাকে বল আমি তো আগে তোমারই বিয়ে করছি, আর এটা তো তোমার আপন বাবা না, আর এই লোকের সাথে তো তোমার কোনো রক্তের সম্পর্ক নাই, তাহলে আমার সাথে সম্পর্ক করতে তোমার সমস্যা আছে, আমার সাথে থাকতে সমস্যা আছে। ঠিক আছে আমি চলে গেলাম। আমি যাব ট্রেনের নিচে পড়ে কয়েক টুকরো হয়ে যাব, আমি ট্রেনের নিচে পড়ে মরবো, আমি বাসের নিচে পড়বো, তাও আমি এই বুইড়ার সংসার করব না, এই বুইড়ার কাছে যাব না। আমি তখন ওর হাত ধরে বললাম যে তুমি কি শুরু করছো? আমাকে বলে তুমি যদি আমারে বাঁচাইতে চাও তাহলে আমার ঘরে নিয়ে যাও, যদি আমার জীবন বাঁচাইতে চাও তাহলে আমাকে ঘরে নিয়ে যাও, অন্যথায় আমি আমার এই জীবন রাখবো না, আমার এই জীবন দিয়ে দিব। আমি যখন তারা ঘরের ভিতর নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে ও তখন আমার ঘরে ঢুকেই আমার কাপড় চোপড় ধুইয়া রান্নাবান্না কইরা মোটামুটি সব কিছু পরিপাটি করে ফেলছে। যাই হোক রাতের বেলা ও আর আমি একসাথেই ছিলাম। রাতে থাকার পর আমাদের মাঝে অনেক আদর ভালোবাসা অনেক কিছু হয়েছে। পরের দিন সকালে ও পুনরায় আমার সাথে থাকতেছে। আমি তখন বললাম তুমি কি যাবা না? ও বলে না, তোমার সাথে তো আমার সব কিছু হয়েই গেছে, আমি এই বুইড়ার কাছে কেন যাব? আমি এই বুইড়ার সংসার করব না, আমি বুইড়াকে চিঠি লিখে আসছি, আমি আর ওইখানে যাব না। এইভাবে নাজমা তখন আমার কাছে রয়ে গেল। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন প্রায় 1 সপ্তাহখানি কেটে গেল। সপ্তাহখানি কেটে যাওয়ার পরে বাড়ির পরিস্থিতি দেখার জন্য আমি তখন বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে দেখি যে বাড়ির মধ্যে থমথম একটা ভাব। আমার মা বলে নাজমা এরকম করে চিঠি লেখা পালায়ে গেছে, জানোস এখন তোর
তোর সৎ বাবা, তোর সৎ ভাই বোন, সৎ মা সবাই আমাকে দোষারোপ করতেছে। তোর বাবা পাগলের মতো নাজমারে খুঁজতেছে, শহরে বন্দরে এখানে সেখানে লোক পাঠিয়ে দিয়া নাজমারে খোঁজার জন্য এই বুইরা পাগল হয়ে গেছে। বুইরার খাওয়া দাওয়া ঘুম সব কিছু বন্ধ। আমি তখন বললাম, এখন নাজমা কোথায় গেছে, কোনো ঠিকানা পাইছো? আমার আম্মা বলে, না কোনো ঠিকানা তো পাওয়া যায় নাই, শহরে বন্দরে লোক পাঠাইছে, তোর বাপে শহরে বন্দরেও খুঁজতেছে, কোথায় আছে কোন জায়গায় আছে এর কোনো ঠিকানা কিন্তু আমরা জানি না। আমি তখন বললাম, যাই হোক মেয়েটা যেহেতু চলে গেছে, মেয়েটাকে তো এরকম টানা হেঁচড়া করে খুঁজে বের করার কোনো দরকার নাই। আমার আম্মা বলে, খবরদার এই বিষয়ে কিন্তু তুই একটা কথাও বলবি না, এই বিষয়ে তুই কোনো কথাই বলবি না, কারণ এই বিষয়ে কথা বলতে গেলেই তুই দোষী হবি। এখন সবাই আমাকে দোষারোপ করতেছে, সবাই আমাকে বলতেছে যে আমার কারণে নাকি আজকে এই অবস্থা, আমার কারণে নাকি আজকে এরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছে তোর বাবা। আমাকে সবাই দোষারোপ করতেছে, এখন পরিশেষে তোকে দোষারোপ করবে। বাবা না ভালো এই বিষয়ে তুই আর একটা কথাও বলিস না, তুই জাস্ট চুপ থাক, তুই চুপ থাক। আমার আম্মা আমার মুখ বন্ধ করার জন্য পাগল হয়ে গেছে। আমি তখন আম্মারে বললাম যে ঠিক আছে মা, তুমি টেনশন করো না, আমি কারো কাছেই কোনো কিছু বলবো না, আমি চুপ আছি, আমার দ্বারায় তোমার কোনো ক্ষতি হবে না, তুমি চিন্তা করো না। এরকম করে আম্মাকে তখন ঠান্ডা করলাম, এবং আম্মাকে ঠান্ডা করার পরে আমি তখন চিন্তা করতেছিলাম যে আল্লাহ, এটা যদি কোনোভাবে জানাজানি হয়ে যায় যে নাজমা শহরে আমার বাসায় থাকে, আমার সাথে থাকে, এটা তো খুব খারাপ হয়ে যাবে। যাই হোক, এরকমভাবে আমি আর কোনো কিছু বললাম না, আমি পুনরায় আবারও চলে গেলাম এবং শহরে গিয়ে আমি বাসা পরিবর্তন করলাম, বড় দেখে একটা বাসা নাজমার সাথে নিলাম। বেসরকারি ওই কোম্পানিতে আমি তখন চাকরি করতেছি, নাজমার সাথে আমার দিনকালগুলো ভালোই কাটতেছে। মাসে মাসে বাড়িতে আসতেছি, আম্মাকে টাকা পয়সা দিতেছি, এবং ওই বুইরা তখন পর্যন্ত কিন্তু নাজমাকে খোঁজার জন্য পাগল, নাজমাকে খোঁজার জন্য পাগল, নাজমার জন্য সে অনেক পাগলামি করতেছে। এমন সময় নাজমা তখন বেবি কনসেপ্ট করে, মানে বাচ্চা কনসেপ্ট করে, এবং বাচ্চা কনসেপ্ট করার পরে নাজমার ঘরে একটা পুত্র সন্তান হয়। এই যে নাজমা আমার কাছে আসলো, আমার সাথে সংসার করলো, এবং নাজমার ঘরে পুত্র সন্তান হলো, এই বিষয়গুলো আমি কিন্তু ক্ষণাক্ষরেও কারো কাছে প্রচার করি নাই বা কারো কাছে বলিও নাই, এবং আমার জন্মদাতা মাকেও আমি বিষয়টা বলি নাই, কারণ মাকেও বললে হয়তো বিষয়টা জানাজানি হয়ে যাবে, আমার ওই সৎ বাবার কানে চলে যাবে। যার জন্য ভয়ে আমি বিষয়টা আমার মাকেও বলি নাই। আমি বিষয়টা সম্পূর্ণ নিজের মাঝে ধামাচাপা দিয়ে রাখি, নিজের মাঝে আড়াল করে রাখি, কারো কাছেই কোনো কিছু বলি নাই। এরকম করে একটা পরে আমার ছেলেটা তখন আস্তে আস্তে করে বড় হচ্ছে। মা তো আমাকে বিয়ে করার জন্য পাগল, যে চল তোর বিয়ে শাদী করাবো, তুই সংসার করবি। আমি মাকে একটা কথাই বলি যে আমি বিয়ে করব না, তুমি আমাকে বিয়ে করানোর জন্য যতই চেষ্টা করো, যতই ছেলে খোঁজো যাই করো, আমি মানে যতই মেয়ে খোঁজো যাই করো, আমি বিয়ে করব না, আমি বিয়ে করবো না, তুমি আমার বিয়ে নিয়ে কোনো কথাবার্তা বললো না। মাও তখন আমার সাথে খুব মোটামুটি একটু রাগারাগি করে, বিয়ে করবি না কেন, বিয়ে করে ফেল, আমি তোর জন্য মেয়ে দেখি, এটা ওইটা, এখন চাকরি বাকরি করতেছিস, হাতে কিছু টাকা আছে, বিয়ের সাথে করে ফেল। আমার কথাই একটা যে আমি বিয়ে করব না। মা যত যাই বলুক, যেটাই বলুক, আমি বিয়ে করার জন্য রাজি না, আমি বিয়ে করবোই না, এবং আমি বিয়ে করিও না। বিয়ে না করার পরে অলরেডি আমার তো বউ আছে, মা তো আর এটা জানে না। ছেলেটা তখন আস্তে 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 করে বড় হচ্ছে, আমি ছেলেটার নাম রাখি নাজমুল। নাজমুল তখন আস্তে 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 করে মোটামুটি বড় হয়, এবং বড় হওয়ার পরে মোটামুটি আমার ছেলেটার বয়স যখন প্রায় 7 থেকে 8 বছরের কাছাকাছি, 8 বছরের কাছাকাছি, এই 8 বছর পর্যন্ত কিন্তু এই বুইরা, মানে আমার ওই বাপ মনসুর আলী, এই নাজমাকে খুঁজেই বেড়াচ্ছে, নাজমাকে 8 থেকে 9 বছর বয়স যখন আমার ছেলের হয়, এই যে এতগুলো বছর হয়ে গেছে, নাজমার ঘরে কিন্তু আর কোনো সন্তানাদি হয় নাই, একটা সন্তানই হয়েছে, এরপর আর সন্তান হয় নাই। আমি অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখাইছি, কোনো কিছুই হয় নাই। কিন্তু এই বছরগুলোতে আমার মাও অনেক অসুস্থ হয়ে গেছে, মাও কিন্তু এই বিষয়গুলো কোনো কিছুই জানে নাই। আমার সন্তানের যখন প্রায় 8 বছরের কাছাকাছি, ওই সময় আমার আম্মু মারা যায়, আমার মা মারা যায়। তখন পর্যন্ত কিন্তু ওই মনসুর আলী অনেক অসুস্থ, কিন্তু সে মরে নাই, এখনও আছে, মরে নাই। আমার মা মারা যায়, আমার মা মারা যাওয়ার পরে মাকে তখন আমি দাফন কাফন করে মাকে মাটি দিই। তখন পর্যন্ত কিন্তু একটা কাক পক্ষীও টের পাই নাই যে নাজমা আমার ঘরে আছে, নাজমার সন্তান নাজমুল আছে। আমার মা মারা যাবার পরেই হঠাৎ করে আমার ওই বাপে করলো কি, আমার ওই ভাইয়েরা, সৎ ভাইয়েরা মিলে, সৎ ভাইয়ের ছেলেমেয়েরা মিলে, আমার ওই সৎ মায়েরা মিলে আমার বাবার সম্পদ ভাগাভাগি শুরু করছে, এবং সম্পদ ভাগাভাগি করতেছে, মনে করছে আমি সম্পদের দাবি করব। আমার মা যেহেতু মারা গেছে, সম্পদের জন্য আমি দাবি করব, যেহেতু আমার ওই মনসুর আলীর নামেই আমার জন্ম নিবন্ধন করা, এই জন্য হয়তো আমি মনসুর আলীর ছেলে। জাস্ট আমাকে সয় সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য তারা তখন নিজেরা ভাগ বন্টন শুরু করছে। মনসুর আলী কিন্তু তখনও জীবিত, মনসুর আলী জীবিত কিন্তু অসুস্থ বাট জীবিত আছে।
এই সম্পত্তি ভাগাভাগি শুরু করছে। সম্পত্তি ভাগাভাগি শুরু করছে, আমি গেছি, আমার কোনো কিছুই দেয় না। আমার বাবা আমার সন্তান বলে স্বীকারও করে না, মানে মনসুর আলী আমাকে সন্তান বলে স্বীকারও করে না, আমার তেমন কিছুই দেয় না, সব কিছু থেকে আমাকে বঞ্চিত করে। তারা তখন সম্পদ ভাগাভাগি নিয়ে খুব ব্যস্ত। আমি তখন শহরে আসলাম, আইসা নাজমারে বললাম যে নাজমা দেখো এমন এমন ঘটনা, তারা তো সয় সম্পত্তি ভাগাভাগি করে ফেলতেছে, সয় সম্পত্তি তারা ভাগ করতেছে, আমার তো কিছুই দিল না, আমি তো কিছুই পাইলাম না। নাজমা তখন আমারে বলতেছে তুমি যদি অনুমতি দাও আমি একটা কাজ করব, এবং তুমি আমারে অনুমতি দাও, তুমি আমারে বাধা দিও না। আমি তখন বললাম যে তুমি কি কাজ করবা, তোমার আমি অনুমতি দিব, বাধা দিব না। ও আমাকে বলে তুমি তো তোমার বাপের কাছে সম্পদ পাওয়া, মনসুর আলীর কাছে পাওয়া না? আমি বললাম হ্যাঁ। ও আমাকে বলে তুমি তো তোমার বাপের কাছ থেকে সম্পদ নিতে পারলা না, কিন্তু আমি নাজমুলকে দিয়ে তোমার বাপের কাছ থেকে সম্পদ আনাবো। আমি তখন বললাম এটা তুমি কি বলো, তুমি নাজমুলকে দিয়ে আমার বাপের কাছ থেকে সম্পদ কিভাবে আনাইবা? ও আমাকে বলে আমি নাজমুলকে কোলে করে নিয়ে ওই পরিবারে ঢুকবো, ঢুকে বলবো আমি যখন তোমার বাবাকে ছেড়ে চলে আসি, মানে মনসুর আলীকে আমি যখন ছেড়ে দিয়ে চলে আসি, ওই সময় নাজমুল আমার পেটে ছিল, নাজমুল মনসুর আলীর সন্তান, এটা বলে আমি নাজমুলের নামে সয় সম্পত্তি নিব। আমি তখন বললাম এটা তুমি কি কথা বলো, নাজমুল তো আমার সন্তান। আমাকে বলো হোক না তোমার সন্তান, তোমার সন্তান কাগজে কলমে, তোমার সন্তান তুমি জানো আমি জানি, কিন্তু মনসুর আলী তো আর জানে না এটা তোমার সন্তান। আমি মনসুর আলীকে দিয়েই এই সন্তানের নামে জায়গায় সম্পত্তি নিব। মানে আমি তখন বললাম যে নাজমা এটা করা ঠিক হবে না, তুমি এটা কেন করতে যাচ্ছ, এটা করার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছে আমরা তাইয়ের মাঝে সন্তুষ্ট থাকি না। এখন এই সন্তানকে নিয়ে তুমি সেখানে যাবা, মনসুর আলীর সন্তান দাবি করার পরে সেখান থেকে তুমি সম্পদ নিয়ে আসবা, তো এটা তো আসলে ভালো দেখা যায় না, এটা তো ভালো হবে না। ও আমাকে বলে তোমাকে আমি অনুরোধ করে বলি তুমি আমার কথার বাইরে যাইও না, কারণ তোমার বাবার বিঘায় বিঘায় সম্পত্তি তুমিও পাইলা না, আমিও পাইলাম না, তোমার মাও পাইল না, আমার ছেলেও পাইব না, তা কী করে হয়? তা তো হতে পারে না, আমার সম্পদ লাগবে। ওরে আমি যতই আটকাইতে চাইলাম ও আমার আটকানিতে আটকাইলো না, ও আমার বাদনে আটকাইলো না। আমার বাদনে না আটকাইয়া ওই তখন করলো কি, এই সন্তানকে কোলে করে ওই বাড়িতে যাইয়া উঠছে, সন্তানকে কোলে করে বাড়িতে যাইয়া উঠছে। মানে মনসুর আলী তো ওরে পাইয়া পাগল, আরে ওর বউ ফিরে আসছে, অসুস্থ, খাটে লড়তে পারে না, একদিক থেকে অন্যদিকে ফিরতে পারে না, তাও সে ওঠার জন্য, মানে খাট থেকে ওঠার জন্য সে হাত পা কাঁপাকাঁপি করতেছে যে তার বউ আসছে, সে উঠবে। নাজমা তখন ওনার কাছে গেছে, যে বলতেছে এটা আপনার সন্তান, আমার পেটে সন্তান নিয়ে আমি বাড়ি থেকে চলে গেছি, আমায় যাওয়ার পরে সন্তানটা হইছে, আমি আর আপনার কাছে আসি নাই, কিন্তু আমি এখন খবর পাইছি যে আপনি আপনার সমস্ত সন্তানদেরকে সয় সম্পত্তি মানে বন্টন করে দিচ্ছেন, তাহলে আমার সন্তানের অপরাধটা কি, আমার সন্তানের নামে দিবেন না কেন? এই নাজমুল আপনার সন্তান। এটা বলার পরে বুইরা তখন ওই সন্তানকে আদরও করে, পাশে বসায়, হাত পা টিপে দেয়। অ্যান্ড এক পর্যায়ে বুইরা তখন বলে যে তার সম্পত্তির ভাগ এই নাজমুলকে দিতে হবে, নাজমার সন্তান, তাহলে নাজমুল তার কাছে সম্পদ পায়। এই কথা বইলা তখন তারা করলো কি, এই নাজমুলকে সম্পদের ভাগাভাগি, এবার নাজমুলকে সম্পদ দিবে। বুইরা বলতেছে অমুক জায়গায় অমুক জমিটা আমি নাজমুলকে দিব, ওইটা নাজমুলকে দিব, এটা নাজমুলকে দিব। এইভাবে আমার সৎ ভাইয়েরা যতটুকু সম্পদ পাওয়ার হয়েছে, একইভাবে আমার বাবা নাজমুলকেও সেম সম্পত্তি ভাগ করে দিছে। নাজমুলকেও সেই সম্পত্তি ভাগ করে দেওয়ার পরে নাজমা তখন এই পরিবারে থাকতেছে, ওইখানে থাকতেছে, এই বুইরের সেবা যত্ন করতেছে, হাত পা টিপে দিতেছে। এরকম করে সম্পদগুলো ভাগাভাগি করার প্রায় বেশি দিন হয় নাই, 2 থেকে 3 মাস পরে এই মনসুর আলীও মারা যায়। মনসুর আলী মারা যাওয়ার পরে নাজমা তখন আর এই পরিবার থেকে আসে না সম্পদ দখল করার জন্য আসে না, এবং আমার অন্য সৎমাগুলো নাজমাকে আর ছাড়ে না। যেহেতু সম্পদের ভাগিদার ওই নাজমুলকে বানিয়ে ফেলছে, ওই সমস্ত আর নাজমাকে ছাড়ে না, তারা তখন ওইখানে নাজমাকে ধরে বসছে। তাই নাজমা তখন করে কি, মাঝে মাঝে এই কাজের কথা বলে ওই কাজের কথা বলে ফাঁকি দিয়ে উকি ঝুঁকি করে আমার কাছে আসে, আমার কাছ থেকে যায়, আবারও ওইখানেও থাকে, আমার কাছেও আসে, ওইখানেও থাকে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমার বয়সটা অনেকটাই হয়ে গেছে। এত বয়স হয়েছে যে বিয়ে করার মতো বয়স আমার আর নাই, বয়স প্রায় পড়ে গেছে। অ্যান্ড একটা পর্যায়ে নাজমুলও তখন অনেকটা বড় হয়েছে, আমার ছেলে অনেক বড় হয়েছে। তখন পর্যন্ত আমি শহরেই থাকি, আমি আর গ্রামে যাই নাই। শহরে একটু জায়গা কিনি, ওখানে একটা বাড়ি বানাই, ওখানেই থাকি। নাজমা আসে, আইসা আবার যায়। আমি কিন্তু আর কখনো আমার ওই বাপের ভিটায় যাই নাই, শুধু মাঝে মাঝে মায়ের কবরে যাই, মায়ের কবরটা জিয়ারাত করে মায়ের জন্য দোয়া চাই আবার চলে আসি। এবং নাজমা আমার কাছেও থাকে, ওইখানেও থাকে, 2 জায়গায় থাকাথাকি করে। এমন করতে করতে আমার ছেলে নাজমুল বড় হয়েছে, নাজমুল অনেকটাই বড় হয়েছে। যদিও নাজমুল আমাকে বাবা বলে ডাকে না, আমাকে ভাই বলে ডাকে, আমাকে আজও সে ভাই বলে ডাকে। এবং নাজমা আজও পর্যন্ত নাজমুলকে বলে নাই যে
আমি হচ্ছে ওর সন্তান। ছোটোবেলায় নাজমুল আমার কাছে ছিল, আমার কাছে তার অনেক বছর পর্যন্ত প্রাপ্ত বলতে 7-8 বছর পর্যন্ত প্রায় অনেক বছর সে আমার সাথে ছিল। তখনও কিন্তু আমাকে বাবা ডাকতো, কিন্তু নাজমা যে তাকে কী বুঝাইলো কী বললো, এক পর্যায়ে সে আর আমাকে বাবা ডাকে না। এখন তার বয়স হয়েছে এবং ছোটোবেলার মেমোরি বা ছোটোবেলার স্মৃতি তার কতটুকু মনে আছে এটা আমি জানি না। এক পর্যায়ে এখন নাজমুল বড় হয়েছে, তাকে বিয়ে শাদী করাবে। নাজমা তখন এখানে ঘর বাড়ি বানাইয়া নাজমুলকে নিয়ে খুব ভালো অবস্থানের মধ্যেই ছিল। নাজমুলকে তখন নাজমা বিয়ে করানোর পরে নাজমুলের ঘরেও সন্তানাদি হলো, কিন্তু আমি আজও সেই ঘরের মধ্যেই দিন কাটাইলাম। আমি আর বিয়ে করলাম না। নাজমা মাঝে মাঝে আমার কাছে আসে, এখন আর আসেই না। আগে হয়তো 5-6 দিন পরে একবার আসতো, এখন 1 মাস 2 মাস পরে একবার আসে, এসে আমার সাথে থাকে। এখন আবার বয়স হয়েছে, কবে দুনিয়া ছেড়ে চলে যায় তার কোনো ঠিক নাই। আমার কোনো বউ নাই, আমার কোনো সন্তানাদিও নাই। যেই সন্তান আমার উরুতে দুনিয়াতে আসছে, এই সন্তান আমার বাবার পরিচয়ে দুনিয়াতে পরিচিত হয়েছে। আমার বাবার পরিচয়ে নাজমুলের আইডি কার্ড হয়েছে, আমার বাবার ঠিকানায় নাজমুলের সব কিছু হয়েছে। আমার এই কথাগুলো আমি না পারি কারো কাছে বলতে, না পারি সহ্য করতে। অন্ধকার ঘরের ভিতরে প্রতিটা দিন চিৎকার করে কাঁদি এবং এটাই বলি যে দুনিয়াতে জন্ম খোদা কেন নিলাম? দুনিয়াতে জন্ম নিয়ে আমি কি পেলাম? আমি তো দুনিয়াতে জন্ম নিয়ে কিছুই পাইলাম না, শুধু নির্যাতন, যন্ত্রণা, অবহেলা ছাড়া এই দুনিয়াতে আমি কিছুই পাইলাম না। আজ আমি মরতে বসেছি, আমার বয়স হয়েছে, হয়তো যে কোনো সময় দুনিয়া ছেড়ে চলে যাব। মৃত্যুর পর যদি আল্লাহ আমাকে এই প্রশ্নগুলো করে যে আমি কি করলাম, আমি কি জবাব দেব? আমার কাছে কোনো জবাব নাই। প্রতিটা মুহূর্তে কেঁদে কেঁদে আল্লাহকে বলি, এখন এমন একটা বয়স এসে দাঁড়িয়েছে যে বিয়ে শাদী করবো, কেউ আমাকে বিয়ে করবে, তার সাথে সংসার করব, এই বয়সটাও আর নাই। নাজমুলও বিয়ে শাদী করে সংসারী হয়ে গেল। নাজমুলের মাও আমার কাছে এখন আর আসেই না। আমি কি আমার বউ, কি আমার সন্তান, আমি কোনো কিছুই পাইলাম না। এখন বয়সটা এমন একটা পর্যায়ে ভাই দাঁড়িয়েছে, বাঁচার আর কোনো ইচ্ছে নাই। আল্লাহকে এটাই বলে যে আল্লাহ তুমি নিয়ে যেতে পারলে আমি বাঁচি। আমি যদি মারা যাই, আমার যে বাড়িটা আছে ওই বাড়িটা আমি আমাদের এলাকারই একটা মসজিদের নামে দান করে দিয়ে গেছি। আমি বলছি আমি মারা যাওয়ার পরে বাড়িটা ভাড়া দিয়ে যাতে মসজিদের ফাউন্ডেশনের বা মসজিদের কাজে ব্যবহার করা হয়, আমার বাড়িটা ভাড়া দিয়ে মসজিদের নামে বাড়িটা দিয়ে গেছি। আমি নাজমুলকে দিতে চাইছিলাম, কিন্তু নাজমা বলল যে নাজমুলকে দেওয়ার প্রয়োজন নাই, কারণ নাজমুল এমনিতে অনেক সয় সম্পত্তির মালিক হয়েছে। ওর জায়গায় সম্পত্তি কোনো কিছুর অভাব নেই। ওর বাবার কাছে অনেক পাইছে, মানে মনসুর আলীর কাছে নাকি অনেক পাইছে। তো মাঝে মাঝে আমি এই জিনিসটা চিন্তা করি, এই যে আমি এই ঘটনাগুলো করলাম এবং এরপরে মারা গেলে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আদৌ আমি অনেক বড় বড় হুজুরদের সাথে বিষয়গুলো আলোচনা করি, কোনো হুজুর আমাকে এক একভাবে আমাকে এক এক ফতুয়া দেয়, আমি জানি না কী করব। লাস্ট কয়েকটা দিন ধরে এই অন্ধকার ঘরে সময় কাটাতে ইউটিউবে স্ক্রল করতে করতে হঠাৎ করে আপনার ভিডিওগুলো চোখের সামনে পড়লো এবং ভিডিও টাইটেলগুলো দেখার পরে আমি গল্পগুলো শোনা শুরু করলাম এবং প্রতিনিয়ত গল্পগুলো শুনতে শুনতে একটা সময় আমি আপনার এই গল্পের প্রচণ্ড রকমের ভক্ত হয়ে গেলাম। এই গল্পগুলো আমার এত ভালো লাগে যে একদিন যদি আমি গল্প না শুনি আমার চোখে ঘুম আসে না, আমি খাবার খেতে পারি না। আমি প্রতিদিনে আপনার যদি নতুন গল্প নাও থাকে আমি পুরনো গল্পগুলো হলেও শুনি। আমি আপনার অনেক বড় একজন ভক্ত। আমি এখন এই শহরে আছি এবং বৃদ্ধ অবস্থায়। আপন ভাই, জীবনে তো কোনো কিছুই পাইলাম না। সন্তান আমার, কিন্তু পরিচয় হইল আমার বাপের। বউ আমার, কিন্তু থাকে আমার বাবার পরিচয়ে। সব কিছু আমার কাছ থেকে নিঃস্ব, আমার কাছ থেকে দূরে। আপনার কাছে অনুরোধ করব, শেষ বয়সে যদি আমার শহরে কোনোদিন আপনি আসেন, আমার সাথে একটাবার দেখা করেন। আমি অমুক বাড়িতে থাকি। আমার এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই, যদি পারেনি বৃদ্ধ আপনার বাবার বয়সী লোকটার চেহারা একটু দেখা যান, আমার সাথে বসে একটু কথা কয়েন। আপনাকে সামনাসামনি দেখলে খুব ভালো লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত রংপুরের ভাই বলি আমি ওনাকে, যেহেতু উনি অনেক বয়স্ক, গল্পের সুবাদে ভাই বলেই সম্বোধন করি। শাকায়েত হোসেনের বাস্তব জীবনের গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শুনেছেন। বন্ধুরা, গল্পের নাম, ঠিকানা আমি সব কিছু হাইড করেছি। গল্পটার প্রচার করার শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে আপনারা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটা বাস্তব জীবনের গল্প শুনতে যাচ্ছেন। গল্পটা জানি না আপনাদের কাছে কেমনটা ব্যতিক্রম মনে হয়েছে। অনেকে হয়তো বর্তমান ইয়াং জেনারেশনের যারা আছেন তারা গল্পটা শোনার পর অনেকে হাসাহাসি করবেন যে এটা কীভাবে সম্ভব। আসলে এটা আপনার কাছে হাস্যকর বিষয় হলেও একটা সময় এরকম ছিল যে
একটা বয়স্ক লোক বা গ্রামের এক একটা বৃদ্ধ 5টা 6টা 7টা করে পর্যন্ত বিয়ে করত এবং এক একজনের সন্তান ছিল 20টা 25টা। আমার এক দুঃসম্পর্কের নানাও আছে, ওনার 18টা সন্তান। তো ওনার সন্তানাদি এখন বিয়ে শাদী করেছে। তো একান্নবর্তী পরিবার বলতে একটা কথা ছিল, যেটা বর্তমান সময়ে নাই। একান্নবর্তী ওই পরিবারগুলোতে দেখা যায় এরকম এক একটা বৃদ্ধ সে 5টা 6টা বিয়ে করে, সেও বিয়ে করে, তার নাতিনটাও সে বিয়ে দেয়, সেও বিয়ে করে, তার নাতিরও সে বিয়ে করায়, এরকম একটা অবস্থা ছিল। হয়তো সময়টা এখন নাই। তো দুর্ভাগ্যবশত সাখায়েত সাহেব এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, যেই কারণে তার সন্তান, নিজের সন্তান হওয়ার পরেও তার বাবার পরিচয়ে পৃথিবীতে পরিচিত হলো। দুঃখের ব্যাপার হলো নাজমুল আজও জানে না যে তার মূল বাবা সাখায়েত হোসেন। নাজমুল আজও জানে তার বাবা মনসুর আলী, এবং তাকে এই সত্যটা আজও জানানো হয়নি। হয়তো মরণ পর্যন্ত নাজমুল এই সত্যটা জানবেও না। অনেকে হয়তো মনে করতে পারেন, আপনি তো গল্প প্রচার করেছেন, তাহলে তো জানতে পারবে। না, আমি গল্পের নাম, ঠিকানা, লোকেশন সব কিছু হাইড করে প্রচার করেছি। নাজমুল গল্প শোনার পরেও মনে হয় না যে সে বুঝতে পারবে। যাই হোক বন্ধুরা, নাজমুল বুঝতে পারবে কি পারবে না, নাজমা বুঝতে পারবে কি পারবে না, বা নাজমুল নাজমা দুজনেই সাখায়েত হোসেনের কাছে ফিরে আসার জন্য আমি গল্পটা প্রচার করি নাই। গল্পটা প্রচার করি জাস্ট কিছু মানুষকে সতর্ক করার জন্য। দেখেন, বাস্তব দুনিয়াতে এরকম অনেক কিছুই ঘটে যেটার জন্য মানুষের জীবনে এরকম ভয়ানক দিনগুলো অপেক্ষা করে। গল্পটা শুনে যদি আপনি একটুখানি সতর্ক হয়ে থাকেন, তবেই আমার গল্প বলা সার্থক। গল্পটা আমার ভালো লেগেছে, আমার ভালো লাগা থেকে এই গল্পটা প্রচার করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।